মেয়র চাই অনুষ্ঠানে নারায়ণগঞ্জ থেকে স্বাগত জানাচ্ছি আমি খালেদ মহিউদ্দিন। কেমন মেয়র চান নারায়ণগঞ্জবাসী সে কথা জানাতে নারায়ণগঞ্জ থেকে এখন আমাদের সাথে আছেন অ্যাডভোকেট মোহাম্মদ সাখাওয়াত হোসেন খান, আছেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইলও কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যোগ দিচ্ছেন। কিছুক্ষণ বলতে সত্যিই কিছুক্ষণ, উনি বলছেন যে উনি 5 মিনিটের দূরত্বে আছেন ডাক্তার সেলিনা হায়াত আইভি। আমরা একটি অডিটোরিয়ামে আমাদের সামনে উপস্থিত আছেন নারায়ণগঞ্জের গণ্যমান্য ব্যক্তিরা। আমাদের সামনে 2 মেয়র প্রার্থী আছেন, তৃতীয় মেয়র প্রার্থীও কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। আমরা শুরু করছি কেমন মেয়র চাই। কেমন মেয়র চাই অনুষ্ঠানে মাহবুবুর রহমান ইসমাইল অ্যাডভোকেট, আপনাকে দিয়েই শুরু করতে চাই। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন উন্নয়নে আপনি 21 দফা লক্ষ্য ঠিক করেছেন, কিন্তু সেই লক্ষ্য বাস্তবায়নে আপনি কি করবেন তা জানা বা বোঝা আমার পক্ষে সম্ভব হয়নি। আমি আপনার লিফলেটটি পড়ছিলাম, আমি দেখতে পাচ্ছি যে আপনি 21 দফার কথা বলছেন, কিন্তু কিভাবে সেটি করবেন কি সে ব্যাপারে আমি আসলে বুঝতে পারিনি। আপনি কি একটু আমাকে বুঝিয়ে দিবেন যে 21 দফা লক্ষ্য বাস্তবায়ন আপনি কি করবেন, নাকি আপনি শুধু নির্বাচনে জেতার জন্য বাগাড়ম্বরী করছেন? আসলে এই নারায়ণগঞ্জে এটা একটি শান্তি এবং সমৃদ্ধির শহর নারায়ণগঞ্জ এই নগরী। এর সাথে এটা একটা শিল্পনগরী। লাখো শ্রমিকের পদভারে নিম্নবিত্ত মধ্যবিত্ত শ্রমজীবী মানুষ এখানে বসবাস করে আছেন প্রায় 100 বছর যাবৎ এই নারায়ণগঞ্জে। এখানে নারায়ণগঞ্জের সবচেয়ে বড় সংকট সৃষ্টি হয়েছে এখন, যে নারায়ণগঞ্জের এই শান্তি সমৃদ্ধি শহর এখন একটা সন্ত্রাসের জনপদে পরিণত হয়ে গেছে এখানে। যার এই যে সন্ত্রাসের জনপদে পরিণত হলো, এর কারণ কি? এর কারণ প্রকৃত অর্থে যদি আমরা খুঁজতে যাই সেই কারণ। ইসমাইল ভাই, আমরা নিশ্চয়ই সন্ত্রাসের জনপদ সম্পর্কে আবার বলবো, আপনি যেভাবে 21 দফা বাস্তবায়ন করবেন সেটি যদি আমাদের একটু জানান। আমি সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হলে এই 21 দফার মধ্যে যে দফাগুলি রয়েছে, এই প্রথমেই একটি আমাদের এখানে যে দাবিটি সেটা হচ্ছে, দফাটি ছিল হচ্ছে গরিব মেধাবী ছাত্র ছাত্রীদের জন্য এবং নারায়ণগঞ্জের যারা আর্থিক সংকটের কারণে শিক্ষা থেকে বঞ্চিত হয়ে যায়, টাকা আসবে নারায়ণগঞ্জের এই গত বছর বাজেট বাড়ানো হয়েছে 3 বার। গত বছর এই বিভিন্নভাবে কর বৃদ্ধি পেয়েছে। যেই কর আছে এই কর যদি সুষ্ঠুভাবে ব্যয় করা হয় জনস্বার্থের জন্য, বিশেষভাবে এই শিক্ষা সহায়তার ক্ষেত্রে শুধুমাত্র সিটি কর্পোরেশনের এই তহবিল দিয়েই হবে। এছাড়াও সরকারের কাছে নারায়ণগঞ্জ থেকে আমাদের রাজস্ব ব্যয়ের 20% আমার জানা মতে এই বাজেটে নারায়ণগঞ্জ থেকে যায়। তাহলে নারায়ণগঞ্জ কেন বঞ্চিত থাকবে? নারায়ণগঞ্জ তো একটা আইকন সিটি হওয়ার কথা। এটা পুরনো বাংলাদেশের মধ্যে 4টা সিটি কর্পোরেশন পৌরসভার মধ্যে নারায়ণগঞ্জ। আমি যদি চট করে বলে যাই যে আপনি উন্নত চিকিৎসার জন্য একটি মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপন করবেন, সেই শীতলক্ষা সেতু বাস্তবায়ন করবেন, নারায়ণগঞ্জ বাস টার্মিনাল থেকে নতুন করে 4 মাইল পর্যন্ত উড়াল শক করবেন, মহিলাদের জন্য 2 পারে 2টি আধুনিক চাইল্ড এন্ড ম্যাটারনিটি হাসপাতাল করবেন। এর টাকা কোত্থেকে? আপনি দেখবেন যে এখান থেকে আপনি উত্তরবঙ্গে যান দিনাজপুর পর্যন্ত রাস্তার 2 পারে মেডিকেল কলেজ হাসপাতাল, মেডিকেল এবং ইউনিভার্সিটি এবং নদীর উপরে যেখানে অপ্রয়োজনীয়, যেখানে নদীর উপরে ব্রিজ দরকার নাই এমনও ব্রিজ হয়ে গেছে। তাহলে নারায়ণগঞ্জে এবং কর্ণফুলী নদীর তল এখন টানেল তৈরি হচ্ছে। আমার কথাটি হচ্ছে নারায়ণগঞ্জে কেন এক্ষেত্রে আমরা বঞ্চিত থাকব? বঞ্চিত হয়েছে শুধুমাত্র একটি কারণে, নারায়ণগঞ্জে আমাদের সুষ্ঠু নেতৃত্বের অভাবে নারায়ণগঞ্জে আমরা এই মৌলিক যেই সমস্যাগুলো, মৌলিক যে প্রয়োজনগুলি মানুষের, এই প্রয়োজনগুলি আমরা পরিপূর্ণ করতে পারি নাই। ইসমাইল ভাই, আপনাকে ধন্যবাদ। আমি একটু অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের কাছে জানতে চাইবো যে নারায়ণগঞ্জবাসী তেল গ্যাস ও বিদ্যুৎ সমস্যার জন্য আপনি সাবেক মেয়র বলবো এখন, সাবেক মেয়র আইভিকে দায়ী করেন। আপনি মেয়র নির্বাচিত হলে কিভাবে এসব সমস্যার সমাধান করবেন সে বিষয়ে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা? আপনি আইভিকে একাধিক অনুষ্ঠানে দুর্নীতিগ্রস্ত বলেছেন, আপনি বলেছেন যে পরের অনুষ্ঠানে আপনি প্রমাণ নিয়ে আসবেন, আপনি কোনো প্রমাণ নিয়ে এসেছেন কিনা? অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ টিভি চ্যানেল ইন্ডিপেন্ডেন্টকে, ধন্যবাদ আমাদের নারায়ণগঞ্জ সিটি নগরবাসীকে এবং ধন্যবাদ সারা দেশের সাধারণ মানুষকে। আপনারা জানেন যে এই যে নির্বাচন, এই নির্বাচনের জোয়ারে নারায়ণগঞ্জটা ভাসছে। এখন আমরা যেখানেই যাচ্ছি মানুষের মধ্যে কিছু অভাব অভিযোগ কথা আমি দেখছি। তার মধ্যে গত পরশুদিন বন্দরে গিয়েছিলাম, সেখানে জানতে পেলাম যে আমাদের সাবেক মেয়র, যিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে 5 বছর এবং পৌরসভার মেয়র হিসাবে 8 বছর, মোট 13 বছর যিনি দায়িত্ব পালন করেছেন, উনি বন্দরে মানুষের যে দাবি, সেখানে পানির যে অবস্থা, পানি খাওয়ার যোগ্য না। আমি অজু করতে পানিটা মনে হচ্ছে যে
গন্ধযুক্ত। কিন্তু নারায়ণগঞ্জের পানি তো ওয়াসার। আমি 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 বলি তো সেখানে বিদ্যুতের খুবই দুঃসহ অবস্থা এবং গ্যাসের অবস্থা তো খুবই নাজুক। এসব পরিস্থিতিগুলো যে সময় আপনার মেয়র মহোদয়কে আপনার অভিযোগ তার কাছে বলেছে সাধারণ ভোটাররা যে এগুলো তো আপনার সমস্যার সমাধান করতে পারেননি, ওই সময় সাবেক মেয়র আপনার জনগণকে বলেছে সামনের টার্মে উনি এগুলি সমস্যার সমাধান করবে। কিন্তু আমি বলতে চাই যে উনি যে বক্তব্যটা দিয়েছে সেটা আসলে অন্তঃসার শূন্য। কারণ যে ব্যক্তি 13 বছর এই আপনার এই পদে ছিলেন, 13 বছর যিনি পারেন নাই, আগামী 5 বছরে সেটা পারবেন, সেটা আপনি গ্রহণযোগ্য না। আমি কিভাবে পারবো সেটা হলো, যদি নারায়ণগঞ্জের মানুষ আমাকে বিশ্বাস করে। আপনি একটা বিষয় দেখবেন যে ওনার যিনি মেয়র ছিলেন, ওনার প্রথম ফলটা হলো যে উনি নারায়ণগঞ্জের মানুষকে, সাধারণ মানুষকে, জনপ্রতিনিধি থেকে শুরু করে ব্যবসায়ী, শিল্পপতি, বিভিন্ন পেশার মানুষকে ঐক্যবদ্ধ করতে পারে নাই এবং ঐক্যবদ্ধ করার কোনো উদ্যোগও গ্রহণ করে নাই। সেখানে আমি যদি মেয়র হই, আমি প্রথমেই এই নারায়ণগঞ্জের সমস্যাগুলি চিহ্নিত করব। সমস্যাগুলো চিহ্নিত করে একটা এই নারায়ণগঞ্জের সকল পেশার থেকে গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একটা উপদেষ্টা পরিষদ গঠন করব এবং সেখানে আপনার যারা জনপ্রতিনিধি আছে, বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ আছে, স্পেশালিস্ট আছে, তাদের নিয়ে আমি শেষ করি, নিয়ে আমি একটা এই নগর উন্নয়নের একটা মাস্টার প্ল্যান তৈরি করব। সেই মাস্টার প্ল্যানের মাধ্যমে আমি নগরের উন্নয়ন করব। সেই ক্ষেত্রে আমি যে কথাটা বলতে চাই যে জনগণ যদি কোনো কিছু দাবি করে, জনগণের যদি চাহিদা থাকে, যেই সরকারি ক্ষমতায় থাকুক না কেন, সেই দাবি পূরণ করতে বাধ্য। ইসমাইল ভাই একটা কথা বলেছে, যেখানে প্রয়োজন নাই সেখানে ব্রিজ হয়েছে। আপনি আজকে এখন শীতলক্ষা পারে যান, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পার হচ্ছে নৌকা দিয়ে তাদের জীবনের ঝুঁকি নিয়ে। অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, আমরা একটা বিরতিতে চলে যাই। বিরতির পর ফিরে এসে আপনার কাছেই আবার ফিরবো। আপনি যদি এটি আমাদেরকে বলেন যে আপনি ডক্টর সেলিনা হায়াৎ আইভীকে দুর্নীতিগ্রস্ত বলেছেন, সেই দুর্নীতিগ্রস্তের কোনো প্রমাণ আপনার কাছে রয়েছে কিনা। আমরা একটা বিরতি নিচ্ছি। ডক্টর সেলিনা হায়াৎ আইভীও আমাদের সাথে এসে যোগ দিয়েছেন। বিরতির পরে নিশ্চয়ই আমরা তাকেও দেখতে পাবো। ডক্টর সেলিনা হায়াৎ আইভী এসে আমাদের সাথে যোগ দিয়েছেন। বিরতির আগে আমরা প্রশ্ন করেছিলাম অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান আপনাকে যে আপনি সেলিনা হায়াৎ আইভীর দুর্নীতির কথা বলছেন, সেটি প্রমাণ দেবেন কিনা। দুর্নীতির যে বিষয়টা সেটা ওপেন সিক্রেট। তার মানে আপনার কাছে প্রমাণ নাই? হ্যাঁ, আমার কাছে প্রমাণ আছে, প্রমাণ নিয়ে আমি এসেছি। জি, আপনি জানেন যে আমাদের মেয়র মহোদয় গত 13 বছর পৌরসভা এবং সিটি কর্পোরেশনের দায়িত্বে ছিলেন। তো ওনার সরকার গত 8 বছর যাবৎ ক্ষমতায়, গত 13 বছর পৌরসভা এবং সিটি কর্পোরেশনের দায়িত্বে ছিলেন। তো ওনার সরকার গত 8 বছর যাবৎ ক্ষমতায়। তো আমরা তো বিরোধী দল, আমাদের তো কোনো সরকারের কোনো বিভাগের মধ্যে আমাদের কোনো হাত নেই। ওনার সরকারের যে স্থানীয় সরকার মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ে ওনার বিরুদ্ধে কিছু অভিযোগ হয়েছে, সেই অভিযোগগুলি তদন্ত হয়েছে। তদন্ত হওয়ার পরে সেই স্থানীয় সরকার মন্ত্রণালয়ে সেটা প্রমাণিত হয়েছে। প্রমাণিত হওয়ার পরে স্থানীয় সরকার মন্ত্রণালয় সেটাকে তদন্তের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য সেটা আপনার দুর্নীতি দমন কমিশনে প্রেরণ করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনে প্রেরণ করা হয়েছে। সে চিঠিটা পাঠিয়েছে উপসচিব সরোজ কুমার নাথ। সেটা সে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একজন উপসচিব। দেখেন, আপনাকে ধন্যবাদ। আমি শেষ করতে দেন। আমি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কতিপয় দুর্নীতির অভিযোগের তদন্ত সংক্রান্ত আনিত তদন্তের অভিযোগ ঘটলে বিভাগের অতিরিক্ত সচিব মহোদয়ের সহায়তায় 3 তদন্ত কমিটি গঠন করা হয়। উক্ত প্রধান প্রাথমিকভাবে প্রমাণিত অভিযোগ সময়ের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। আপনি আমাকে একটু সময় দেন ডক্টর আইভী, আপনি এই সম্পর্কে কিছু বলবেন কিনা? আপনার বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক তদন্ত প্রমাণ পাওয়া গেছে। আমি একটু লেটে আসার জন্য দুঃখিত। আমি স্বাগত জানাচ্ছি আমার নগরবাসীকে, যাদেরকে নিয়ে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তাদেরকে। প্রথমেই বলতে হয় যে কথাটি যে আসলে এই দুর্নীতির অভিযোগটি কে করেছে সেটা কি সাখাওয়াত ভাই জানে? এই যে আমার মন্ত্রণালয়ে যে দুর্নীতির অভিযোগটা করলো
সেই ব্যক্তিটি কে কে করেছেন এটা কি খুব গুরুত্বপূর্ণ? অবশ্যই গুরুত্বপূর্ণ। প্রাথমিকভাবে প্রমাণ হওয়াটা গুরুত্বপূর্ণ না, না আপা? প্রাথমিকভাবে কোনো কিছু প্রমাণিত হয়নি। যে করেছে সেটা আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা দেখতে হবে কে করেছে। ওকে। যিনি আমার সাথে নির্বাচন করেছিলেন গত নির্বাচনে 4 আসনের সংসদ সদস্য, জি। উনি অনেকগুলি অভিযোগ করেছে, শুধু এইটা না, জি। অনেকগুলি অভিযোগ করেছে বিগত 2 বছর আগে, এবং সেইগুলি তদন্ত করা হয়েছে। এবং আপনি তদন্ত রিপোর্টটা পড়েন একটু দয়া করে। জি। লাস্টে যে কথাটা লেখা আছে যে অর্থনৈতিকভাবে কোনো ধরনের সম্পৃক্ততা খুঁজে পাওয়া যায়নি, অর্থনৈতিক কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি, অর্থনৈতিক কোনো সম্পৃক্ততা খুঁজে পাওয়া যায়নি। আপনি একদম স্পেসিফিক লাইনগুলি পড়েন। অর্থনৈতিক কোনো সম্পৃক্ততা খুঁজে পাওয়া যায়নি, সেটি তদন্ততে বলা হয়েছে বলে। এই ব্যাপারে কি ডক্টর অ্যাডভোকেট সাখাওয়াত আপনি কিছু বলবেন? অর্থনৈতিক সম্পৃক্ততা খুঁজে পাওয়া যায়নি, যে জনাব শামীম ওসমান এই অভিযোগ করেছিলেন। আমি আপনাকে বলি, আপনার এই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে আমাদের মেয়র মহোদয়, সাবেক মেয়র মহোদয়, যে সিটি কর্পোরেশনের জায়গাগুলি ছিল খালি জায়গা, সেই জায়গাগুলি উনি উদ্ধার করে সেখানে কিছু মার্কেট তৈরি করেছে, কিছু আপনার এই অ্যাপার্টমেন্ট, এখনো 9টা অ্যাপার্টমেন্ট নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অধীনে উনি তৈরি করিয়েছেন। সেই অ্যাপার্টমেন্টগুলি কারা পেয়েছে? সেই অ্যাপার্টমেন্টগুলি কারা পেয়েছে? উনি যেই সকল ব্যক্তিবর্গকে এই অ্যাপার্টমেন্ট এবং দোকানগুলি বরাদ্দ দিয়েছে নামে মাত্র মূল্যে, যেটা আপনার যেখানে আপনার 50,000 টাকা স্কোয়ার ফিট মূল্য হতে পারে, সেটাকে উনি 8,000 টাকা স্কোয়ার ফিট হিসাবে দিয়েছে। এটা ভাড়া আমার মনে হচ্ছে সাখাওয়াত আপনি আপনার বক্তব্য করেছেন। আইভি আপা, আমি আপনার জন্য একটু শোনাতে চাই, একটু যদি আমাদের একটু শুনতে দেন, যে আমরা সর্বশেষ যেটি সার্বিক মন্তব্য বলা হচ্ছে তদন্ত প্রতিবেদনে, সেই প্রতিবেদনে বলা হয়েছে যে নারায়ণগঞ্জ 4 কর্তৃক উত্থাপিত তারকা চিহ্নিত 1659 এবং 774 নম্বর প্রশ্ন উত্তরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কর্তৃক সরবরাহিত তথ্যাদি অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ ছিল। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের অবহেলা ও শৈথিল্য পরিদৃষ্ট। হ্যাঁ, এই যখন নাকি মাননীয় সাংসদ এই অভিযোগগুলো উত্থাপন করলেন, কাগজপত্রগুলি যখন পাঠানো হলো, তখন আমি বাংলাদেশে ছিলাম না। আমি 1 মাসের ছুটিতে নিউজিল্যান্ডে ছিলাম। আমার যে সচিব ছিলেন উনি পাঠিয়েছিলেন, সেখানে কিছু অসম্পূর্ণ কাগজপত্র তারা পাঠিয়েছিল। আমি আসার পরে দেশে, তখন আমি পূর্ণাঙ্গ কাগজপত্র পাঠাই, এবং এই যে অভিযোগটা সাখাওয়াত ভাই করতেছে, এই অভিযোগটা ছিল শামীম ওসমান সাহেবের, যে ফ্ল্যাটে দুর্নীতি হয়েছে, দোকানে দুর্নীতি হয়েছে। শামীম ওসমানের অভিযোগ হলে কি সেই অভিযোগ না? অবশ্যই অভিযোগ, কিন্তু সেই অভিযোগগুলিকে তদন্ত করা হয়েছে। আমি শুধু এই কথা এই কারণে বললাম যে যতগুলি অভিযোগ দিয়েছে সবগুলি কিন্তু শামীম ওসমান কর্তৃক অভিযোগ, অন্য কারো কিন্তু অভিযোগ নাই। সাখাওয়াত ভাই কিন্তু এখানেই ছিল, এই বাংলাদেশেই ছিল, এখানেই ছিল। ইসমাইল ভাই, আপনি অভিযোগ করেন না কেন? ইসমাইল ভাই থেকে শুনি। ইসমাইল ভাই, আপনি অভিযোগ করেন না কেন? আপনি কি এই অভিযোগের সাথে একমত? ডক্টর আইভি, আসলে দুর্নীতিটা কোন কোন ক্ষেত্রে বাংলাদেশে ডাল ভাত হয়ে গেছে, এমন অবস্থা হয়ে গেছে। তো সিটি কর্পোরেশন সম্পর্কে, সাবেক মেয়র আইভি সম্পর্কে যে দোকান এবং ফ্ল্যাট এই মুখ চিনা বা কায়দা কৌশল করা মানুষকে দেওয়া, যেই মূল্য হওয়া দরকার সেই মূল্যকে হ্রাস করে মানুষের কাছে, ঘনিষ্ঠ ব্যক্তিদের কাছে বা অতি ঘনিষ্ঠ ব্যক্তির কাছে দেওয়া, সেইটা একরকম অভিযোগ। মানে আমি মনে করি এই অভিযোগটা আমার কাছে এমন একজন ব্যক্তি বাংলাদেশে চেয়েছিল, যে প্রথম আলো সাংবাদিক আমার কাছে চেয়েছিল, এটা এরকম একজন উনি চেয়েছিলেন, কিন্তু অভিযোগটা কিন্তু পত্রিকা আসে নাই। অভিযোগটা বিষয়টা যে এখানে যে সরাসরি যে দুর্নীতির যে বিষয়, আমি মনে করি এই কাজটাই ঠিক হয় নাই, যে সিটি কর্পোরেশনের জমি কাজ ঠিক হয় এক জিনিস, দুর্নীতির অভিযোগ আরেক জিনিস। ইসমাইল ভাই, আমি আপনার কাছে আসছি। আমি আইভি আপার কাছে যে প্রশ্নটি প্রথমে করতে চাইছিলাম সেটি আবার একটু করি, যে আপনি 13 বছর ধরে নারায়ণগঞ্জের মেয়র আছেন, পৌরসভা থেকে এটা হয়ে। আপনি ভালো মেয়র হলে তো নারায়ণগঞ্জবাসী কোনো সমস্যাই থাকতো না, যদিও সমস্যাগুলি অনেক সময় আমরা দেখি যে আপনি অসাধারণ দক্ষতার সাথে পাশ কাটিয়ে যান, এই গুণটি আপনার আছে। কারণ পানি, ওয়াসার, বিদ্যুৎ ডিপিডিসির, গ্যাস, তিতাসে, সন্তোষ মাদক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, শীতলক্ষা সেতু, এলজিইডির একনেকের আমতলে আমাদের এত ভালো একজন মেয়রের দরকারটাই কি? আচ্ছা, ভালো একজন মেয়রের দরকার কেন? আমাদের দেশে না, অবশ্যই কাজ অন্য লোকের। আমাদের দেশে কি সেই অবস্থা আছে? স্থানীয় সরকার কি তার ক্ষমতা ব্যবহার করতে পারছে? স্থানীয় সরকার নিয়ে আমরা এত উত্তেজিত কেন হব? স্থানীয় সরকার কি আছে? না, উত্তেজিত হওয়ার তো কোনো দরকার নেই। এটা জাতীয়ভাবে ইস্যু যেটা করা হচ্ছে, মানে তেমন গুরুত্বপূর্ণ ইলেকশন না। না, অবশ্যই না, এটা গুরুত্বপূর্ণ ইলেকশন, এবং স্থানীয় সরকারকে আপনার গুরুত্ব দিতে হবে যদি আপনি কাঙ্ক্ষিত উন্নয়ন চান।
পৃথিবীর এমন কোনো দেশ নাই যেখানে স্থানীয় সরকারকে গুরুত্ব দেওয়া না হয়। সমস্যা হলেই বলা হয় যে স্থানীয় সরকারের ব্যাপারে, কিন্তু আমরা কি আসলে সেভাবে কাজ করতে পারছি? আমরা কি কাঙ্ক্ষিত উন্নয়ন করতে পারছি? কেন না? সবগুলি ডিপার্টমেন্টই তো আলাদা। এই ডিপার্টমেন্টগুলি কি একটা আমব্রেলার নিচে আসা উচিত না? আমাদের কি সিটি গভর্নমেন্ট করার প্রয়োজন নেই? মেয়র হানিফ যে দাবি তুলেছিলেন সিটি গভর্নমেন্ট, আজকে যদি সিটি গভর্নমেন্টের সেই দাবি যখন পূরণ হয় না, সেই দাবি যখন পূরণ হয় না, সিটি মেয়রের কাজটা কি? সিটি মেয়রের কাজ আপনি যেটা আমরা রাস্তাঘাট ড্রেন যেগুলি করে দিচ্ছি, আর যেটা আপনি বললেন যে এলজিডি ব্রিজ করে দেওয়ার কথা, অবশ্যই আমাদের ব্রিজ তো অলরেডি এটা একদিকে যাওয়ার পথে, এবং একটা সেতু কিন্তু অলরেডি প্রাইম মিনিস্টার আপনার ভিত্তিপ্রস্তর করেছে এবং কাজটি চলমান, সেটা কয়লাঘাটে। আর 2008 সালে সম্ভবত 6 সালে যে ব্রিজ বিরোধী দলের নেত্রী করেছিল, সেটা কিন্তু যেভাবে অবস্থা ভিত্তিপ্রস্তর সেই অবস্থায় আছে, কিন্তু জননেত্রী শেখ হাসিনা যে ব্রিজ করেছেন কয়লাঘাটে, সেটা কিন্তু অলরেডি চলমান প্রক্রিয়া। আমরা সিটি টু সিটির জন্য আরেকটা ব্রিজ, তার মানে আপনারা অনেক কিছু করছেন। 5 নাম্বার ঘাট দিয়ে আমাকে কথা বলতে দিতে হবে। আমাদের অনেকগুলি প্রশ্ন আছে, আপনি যদি একটু সংক্ষেপে। না, আমি সংক্ষেপে বলতে চাচ্ছি, একটা জিনিস একটু ক্লিয়ার করতে চাচ্ছি, সেটা হলো এই যে আপনার স্বজনপ্রীতির কথাটা যেটা আসছে, স্বজনপ্রীতি করার তো কোনো স্কোপই নাই, বিকজ দোকানগুলি দেওয়া হয় টেন্ডারে, সর্বোচ্চ রেট যে পায় সেই দোকান পায়। হ্যাঁ, তাহলে এখানে স্বজনপ্রীতি কিভাবে হলো? সর্বোচ্চ রেট যে পায় তার অনেকে আপনার স্বজন এরকম মনে করে কেন? আমার স্বজন যেই হোক, নারায়ণগঞ্জের সকলে আমার স্বজন, সে আমার বন্ধু, আমার সাথে লেখাপড়া করেছে। সাখাওয়াত ভাই আমার কর্মীদের মামলা দেখছে, তার কাছে 4টা মামলা আমার কর্মী। সাখাওয়াত ভাই কি আমার স্বজন না? এই শহরে যারা আছে তারা কি আমার স্বজন না? তাহলে এইটা কেন এই কথাটা শুনেন, আমি না, আমাকে একটু শেষ করতে দেন, আমি যেহেতু পরে আসছি, আমাকে শেষ করতে দেন। যেই অভিযোগগুলি শামীম ওসমান কর্তৃক করা একটি নয়, 17 থেকে 18টি এখনো হচ্ছে তদন্ত, এবং উনি নারায়ণগঞ্জ শহরে প্রকাশ্যে মঞ্চ করে দুদকের আপনার চেয়ারম্যানকে ওখানে বানিয়ে আমাকে গলার মধ্যে ফাঁসি দেওয়া হয়েছে, আমার কুশপুত্তলিকা দাহ করা হয়েছে, এবং আমাকে দুর্নীতিবাজ বানানোর প্রক্রিয়া চলছে, এবং এইটার খণ্ডনের দায়িত্ব এখন শামীম ওসমানের, যেটা সাখাওয়াত সাহেব যে অ্যাডভান্টেজ নেওয়ার জন্য চেষ্টা করছে। আমার মনে হয় শামীম ওসমান ভাই এখানে নাই, শামীম ওসমান ভাই নিয়ে আমরা অনেক বেশি কথা না বলতে চাই। আমি শুধু আমাদের কথা বলতে হবে এই কারণে, না আমি প্রশ্ন করি আপনাদের এই যে সাখাওয়াত সাহেব করছে সেটা শামীম ওসমান সাহেব, আমি আপনাকে প্রশ্নটা করি যে শামীম ওসমান আপনাকে সমর্থন জানিয়েছেন, সেই সমর্থন আপনি কেমন উপভোগ করছেন? নারায়ণগঞ্জের 7 খুন মামলার অভিযুক্তদের একজন হাজী ইয়াসিন মিয়ার সমর্থন, তাকে নিয়ে আপনি জনসংযোগ করছেন। হাজী ইয়াসিন মিয়া কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের, আমাদের সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, এই কথা কিন্তু ভুলে গেলে চলবে না। উনি আমাদের সাধারণ সম্পাদক, উনি কিন্তু খুনের সাথে জড়িত না, প্রথমত। দ্বিতীয়ত, আপনি যেটা বললেন যে শামীম ওসমান আমাকে সমর্থন করে, সমর্থনের এই নমুনা যে আমার বিরুদ্ধে 20টা 30টা অভিযোগ দুদুকে দিয়ে, মন্ত্রণালয়ে দিয়ে, না আমাকে একদম এই স্টেজে নিয়ে এসে সাখাওয়াত সাহেবকে সুযোগ করে দিয়ে, এবং সেটাকে সমর্থন দেওয়া বলে, নাকি সাখাওয়াত সাহেবের কাছে প্রতিদিন তথ্য দিয়ে আমাকে বিভ্রান্তি করা যায়? সাখাওয়াত ভাইয়ের কাছে কি তথ্য দিচ্ছে? তবে সাখাওয়াত ভাইয়ের কাছে ওই যে নারায়ণগঞ্জের 7 খুনের আসামি বা অভিযুক্তকে নিয়ে ঘুরার বিষয়টি আরো কৌতূহল উদ্দীপক, যে ইকবাল হোসেন সহ 5 জনকে চার্জশিট থেকে অব্যাহতি দেওয়ার জন্য আপনি নারাজি পিটিশন দিয়েছিলেন, সেই ইকবাল হোসেনকে নিয়ে আপনাকে দেখা যাচ্ছে যে আপনি আসলে ক্যাম্পেইন করছেন, এটি কেন? ধন্যবাদ। আমি এই বিষয়টা প্রতিবাদ জানাই, কারণ ইকবাল হোসেন আমাদের দলের কোনো কর্মীও না, কোনো নেতাও না। একটা মিছিলে হাজার হাজার লোক থাকে, সেখানে যদি কারো মিছিলে কেউ আইসা ছবি তোলে এবং সেক্ষেত্রে কাছে আসতে পারে, এই যে আমার এখানে তো আপনাকে অনেক কাছাকাছি, কিন্তু ইকবাল হোসেন কি আপনি চেনেন না? আমি চিনি। উনি কাছে আসার পরে আপনার কি অনুভূতি হলো? আমি চিনি যে সময় উনি কাছে আসার পর আপনার কাছে কেমন লাগলো? আপনার ভালো লাগলো? না, আমার ভালো লাগবে কেন? আমি তো দেখি নাই যে আসছে কি না আসছে, সেটা হয়তো সাংবাদিক আপনি দেখেনও নাই, খুব কাছাকাছি ছিল কিন্তু উনি। না, যেখানে যেই মিছিলের মধ্যে শত শত হাজার হাজার লোক থাকে, কাউকে ব্যক্তিগতভাবে দেখার তো কোনো এখানে অবকাশ নাই। ওকে, আপনার বিরুদ্ধে এই মুহূর্তে 2টি ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে, আরো 4টি মামলা আপনি গত কয়েক বছরে খালাস পেয়েছেন। মোটামুটি ভাবে কি আমরা ধরে নিতে পারি আপনি একজন দাঙ্গাবাজ লোক? শুনেন, আমি আপনাকে সময় দিতে হবে। আপনারা জানেন যে বর্তমান সরকার এবং গত 96 সনে এই আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী মেয়র আইবি সাহেবের সরকার যে ক্ষমতায় ছিলেন, তারাই আমার বিরুদ্ধে এই মোকদ্দমা দিয়েছে। সর্বশেষ যে মামলাটি হয়েছে, ওই সময় আমি আপনার আদালতে লিগ্যাল এড কমিটির মিটিংয়ে ছিলাম, যে টাইমটা উল্লেখ করা হয়েছে, লিগ্যাল এড কমিটির মিটিংয়ে ছিলাম। কি ধরনের মামলা এটা? সেটা একটা একজন
যে আওয়ামী লীগের প্যানেল থেকে জয়েন্ট সেক্রেটারি ছিল, আমি ওই কমিটির সভাপতি ছিলাম আইনজীবী সমিতি। সেই প্যানেলের জয়েন্ট সেক্রেটারি যিনি আওয়ামী লীগের লোক, সে আমাকে মিথ্যা মোকদ্দমা দিচ্ছে একটা চুরির মামলা, যে চুরির মামলা একটা চেন নেওয়ার মামলা, এখানে তো দাঙ্গাবাজির মামলা না। অনেক মামলা হচ্ছে। আমি আবার ইসমাইল ভাইয়ের কাছে জানতে চাই, ইসমাইল ভাই আপনার বিরুদ্ধেও মামলা রয়েছে, এই মামলার কারণ কি আসলে? আসলে এই সরকারের আমলে সবচেয়ে বেশি মানে মামলা মনে হয় সাগর সাহেবের বেশি আমার নামে মামলা হয়েছে। এটা সাভার, আশুলিয়া, গাজীপুর, তেজগাঁ, মিরপুর, কাফরুল, একদিন 8টা মামলা হয়েছে আমার নামে, এবং তাও সব দ্রুত বিচারের মামলা। এই মামলাগুলির মূল বিষয় ছিল হলো শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে ভালো কাজে মামলা হয়েছে, এবং এট দ্য সেম টাইম একেবারে সেম পারসন, সেম এলিগেশন এট এ টাইম 8টা থানায় মামলা হয়েছে, এবং সেগুলো 6টা মহামান্য হাইকোর্টে এই মামলাগুলো কোয়াশ হয়ে বাতিল হয়ে গেছে। আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে এসে আপনার কাছে জানতে চাইবো যে এটা তো সত্যি যে তৃণমূল আওয়ামী লীগ আসলে আপনাকে চায় না, নারায়ণগঞ্জ থেকে আনোয়ার হোসেন মুজিবুর রহমান এম এ রশিদের নাম গেলেও আপনার নাম যায়নি, কেন্দ্রীয়ভাবে আপনাকে মনোনীত করা হলো, এতে কি স্পষ্ট হয় না যে আপনি আসলে আওয়ামী লীগের কেউ না? আপনি এই বিষয়ে আমাদেরকে নিশ্চয়ই বলবেন। আমরা এটা বিরতি নিচ্ছি, ফিরছি আপনাদের কাছে। আপনার কাছে জানতে চাইছিলাম যে আপনি তৃণমূল আওয়ামী লীগ আপনাকে চায় না, নারায়ণগঞ্জে যারা আওয়ামী লীগ আছেন তারা আসলে আপনাকে মনোনীত করেন নাই, কেন্দ্রীয় ভাবে আপনাকে দেওয়া হয়েছে। তো গত 2011-র কথা যদি একটু স্মরণ করে দেই, তখনও কিন্তু তৃণমূল আইবিকে সমর্থন দিয়েছিল এবং তৃণমূল আইবির পাশে ছিল, এবং আইবি কিন্তু জয়যুক্ত হয়েছিল 1,80,000। এইবার তৃণমূল অবশ্যই আছে, যারা নামটা পাঠিয়েছে তাদেরকে জিজ্ঞেস করা উচিত যে রাতারাতি 18টা কমিটি এক রাতে কিভাবে হয়ে গেল, আর কোন প্রক্রিয়ায় তারা নামটা পাঠালো। আমি তো একজন সাবেক মেয়র হিসেবেও আমার নামটা এখানে থাকার কথা ছিল। আর আব্দুর রশিদ যাকে পাঠিয়েছে উনি কিন্তু হ্যাঁ, আমার আওয়ামী লীগের আমি ব্যর্থ মেয়র নয়, আমি একজনের কাছে ব্যর্থ হতে পারি, এবং সে কে আপনি তার নাম বারবার শুনতে চাচ্ছেন না, নারায়ণগঞ্জের রাজনীতির কলকাঠি নারায়ণ, উনি রাতারাতি নিয়ন্ত্রণ করেন। আওয়ামী লীগের কোন তৃণমূলের ভাষ্য এটা নয়, এবং রশিদ সাহেবের নাম যে পাঠিয়েছেন, রশিদ সাহেব তো আদৌ সিটি কর্পোরেশনের ভোটারই না, উনি উপজেলা বন্দর উপজেলার ভোটার, তাহলে ওনার নাম যায় কিভাবে? আর এনিওয়ে আমাকে কি বলে একদম করতে হবে না, প্রমাণ দিতে হবে না আমি আওয়ামী লীগ করি কি করি না, আমার কাজে কর্মে সবকিছুতে প্রমাণ হবে। তবে অবশ্যই আমি আমার সিটি কর্পোরেশনে কোনো দলবাজি করি নাই, নারায়ণগঞ্জ শহরে আমি দলবাজি করিনি, দলের ঊর্ধ্বে উঠে মানুষকে সেবা করেছি, যেটার মূল্যায়ন জননেত্রী শেখ হাসিনা করেছে, আর উনি করেছে বিদায়ী নারায়ণগঞ্জের মানুষ এখন নৌকা পেয়েছে। সুতরাং স্থানীয়ভাবে কোন লিডার আমার নাম পাঠালো বা পাঠালো না সেটা বড় কথা না, আমার সাথে তৃণমূল আছে। আপনার সাথে তৃণমূল আছেন। সাখাওয়াত ভাই, আপনি এক টেলিভিশন টক শোতে বলেছিলেন যে 2011 সালে বিএনপির ভোটে আইবি মেয়র নির্বাচিত হয়েছেন। আমরা বিভিন্ন সময় এই কথা শুনেছি যে মূলত শামীম ওসমানকে ঠেকাতেই এই কাজটি করা হয়েছিল বলে বিএনপির নেতাকর্মীরা ধারণা করছেন। এবার তো শামীম ওসমান নাই, তো আপনাকে কষ্ট করে দাঁড়াতে হলো কেন? সেলিনা আপাকে আইবি আপাকে পাশ করে দিলেই তো হতো। শোনেন, এই একটা গণতান্ত্রিক যে পরিবেশ দেশে দরকার, সেই পরিবেশটা কিন্তু বর্তমানে দেশে বিদ্যমান নাই। এই গণতান্ত্রিক পরিবেশের যে অনুপস্থিতির কারণে মানুষের যে ভোটের যে অধিকারটা, ইতিপূর্বে কয়েকটা নির্বাচন হয়েছে যেখানে মানুষ ভোট দিতে পারে নাই, তো সেই হিসাবে আমার দল এই যে বর্তমান সরকার এবং নির্বাচন কমিশনের উপরে একটা যে তারা আসলে আইবি পাস করেছিলেন কিনা, আমি সেটা বলি, এটা আসতেছি যে তাদের চরিত্র সংশোধন হয়েছে কিনা, এবং নির্বাচন কমিশনারের যে পূর্বের যে অবস্থান সেটা থেকে সরে এসেছে কিনা, সেটা টেস্টের জন্যই কিন্তু আমাদের এই নির্বাচনে অংশগ্রহণ করা। আর বিএনপির ভোটে পাশ করেছিল কিনা সেটা নারায়ণগঞ্জবাসী তার এই প্রশ্নের জবাব দিবে। কারণ আমি বলি, এই নারায়ণগঞ্জ যেই নির্বাচন হয়েছে, যেই সকল নির্বাচনগুলো সুষ্ঠু অবাধ নিরপেক্ষ হয়েছে, সকল নির্বাচনে বিএনপি নির্বাচিত হয়েছে। আপনার এই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে গত বছর যে নির্বাচন হয়েছে, বিএনপির এই বর্তমানে নারায়ণগঞ্জে প্রায় 60 হইতে 65% ভোটার যারা বিএনপি তথা 20 দল সমর্থক,
সেখানে এই সম্পূর্ণ ভোটই কিন্তু উনি গতবার এই পেয়েছে, যেটাকে আমরা বলি গায়েবী ভোট। গায়েবী ভোট হিসাবে পেয়েছে, কিন্তু উনি সেই ভোট নিয়ে সেই ভোটের কিন্তু মর্যাদা উনি রক্ষা করেন নাই। উনি যে জিনিস, আমার শেষ করতে দেন, উনি যে জিনিসটা করেছে, উনি গণতান্ত্রিক যে তার কাছ থেকেও কিন্তু আমরা একটা গণতান্ত্রিক আচরণ দাবি করেছিলাম। বেগম খালেদা জিয়া 30শে মে আপনার একটা শ্রমিক সমাবেশ করার জন্য জিমখানা মাঠ তার কাছে এই প্রসঙ্গে মানে অনেকবার আপনি এই কথা বলেছেন, আইভিআপ জবাব দিয়েছেন, সে সময় আওয়ামী লীগ বিএনপি কাউকে তিনি দেন নাই, ইত্যাদি ইত্যাদি। আমরা পরের প্রসঙ্গে যাই। আমি একটু মাহবুবুর রহমান ইসমাইল ভাই আপনার কাছে জানতে চাইবো যে আপনি বলছেন আইভি ও শামীমের গোড়া এক, বিএনপি নেতাদের মাঝে নাটকের কথাও বলছেন আপনি। পুরো ক্যাম্পেইন জুড়ে বড় দুই দলের প্রার্থীদের সম্পর্কে বলা ছাড়া আপনি আর কিছু করেছেন? আসলে আমি মনে করি যে নারায়ণগঞ্জে যে কথাটি আমি আমার লিখিত আকারে বলেছি নারায়ণগঞ্জবাসীকে, যে একই রাজনীতি, তাদের গোড়া এক, নেত্রী এক, দল এক, আদর্শ এক, তবে তাদের মধ্যে শুধুমাত্র দলীয় কোন্দলের মধ্যে কোন পক্ষ ক্ষমতায় যাবে, কোন পক্ষ ক্ষমতায় যাবে না, এটা পালাক্রমে একটা বিষয়। এটা সমগ্র নারায়ণগঞ্জবাসীর যে বিষয়, যেটা নারায়ণগঞ্জবাসীর স্বার্থের বিষয়, সেগুলো কিন্তু এখানে সংশ্লিষ্ট না। এটা বেশিরভাগ এটা এক কথায় পারে, কিন্তু যে দলের যে নেত্রী উনিই পারেন। উনি কিন্তু 10 মিনিটে থামিয়ে দিয়েছেন, একজনকে বড় ভাই বানালেন, একজনকে ছোট ভাই বানালেন, ছোট বোন বানালেন একজনকে। তাহলে যে উনি এই 20 বছর আগে এটা কেন করলেন না? তাহলে তো নারায়ণগঞ্জে বহু মায়ের বুক খালি হতো না, বহু সন্তান মারা যেত না। আইভি এবং শামীমের গন্ডগোলে বহুত মায়ের বুক খালি হয়েছে। হ্যাঁ, এইসব এই তাদের বিরোধের কারণে অনেক মানুষ। আমি কখনো 20 বছর যাবত নারায়ণগঞ্জে নাই, এবং আমার দ্বারা নারায়ণগঞ্জ শহরের একটি মানুষও খুন হয় নাই, নির্যাতিত হয় না, বাজে কথা বলার কোনো দরকার নাই। আপনি খুন করেছেন বা কে খুন করেছে, আমি বলেছি যে এই দলটার আভ্যন্তরীণ বিরোধের কারণে, হিংসা এবং বিরোধের কারণে নারায়ণগঞ্জবাসী দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। পয়েন্ট পরিষ্কার। আইভি আপা, গত নির্বাচনে আপনি জোর দিয়ে ভোটের অধিকার রক্ষায় সেনাবাহিনী চেয়েছিলেন, এবার বলছেন জনগণই আপনার সেনাবাহিনী, আবার বলছেন নির্বাচন কমিশন দিলে আপনার আপত্তি নেই। আপনি কি যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা ধরছেন? অবশ্যই না, আপনি মনে হয় ভুলে গেছেন। আমি এইবার বলি নাই যে জনগণই আমার সেনাবাহিনী, আমি তখনই বলেছিলাম 2011-তে যখন সেনাবাহিনী চেয়েছিলাম, অবশ্যই, এবং যখন সেনাবাহিনী দিল না, আপনারাই আমাকে জিজ্ঞেস করেছিলেন সেনাবাহিনী দিল না, তাহলে কি আপনি নির্বাচন থেকে সরে যাবেন? আমি স্পষ্টভাবে বলেছিলাম যে আমি সেনাবাহিনীর উপরে নির্ভর করে নির্বাচন করতে আসি নাই, এবং জনগণই আমার সেনাবাহিনী, এটা ছিল আমার গতবারের স্লোগান। আমার সেনাবাহিনীর উপরে নির্ভর করে নির্বাচন করতে আসি নাই, এবং জনগণই আমার সেনাবাহিনী, এটা ছিল আমার গতবারের স্লোগান। আমার কথা শেষ করতে দেন। আমি গতবার বলেছিলাম সেনাবাহিনীর উপর নির্ভর করে নির্বাচন করতে আসিনি, এবং জনতাই আমার সেনাবাহিনী যখন দিল না, এবং নির্বাচন থেকে সরব না, নির্বাচন করব, এবং করেছিলাম। এবার যখন সেনাবাহিনীর কথা আসছে, আমি বলেছি যে ইসি যদি প্রয়োজন মনে করে, সেনাবাহিনী কেন, যে কোনো বাহিনীর যদি দরকার মনে করে, এবার চাচ্ছেন না কেন? কেন চাচ্ছি না? ইসি প্রয়োজন মনে করলে অবশ্যই। না, গতবার তো আপনি ইসি কে বলেছেন সেনাবাহিনী দিতে হবে, এবার আপনি বলছেন ইসি প্রয়োজন মনে করলে আপনি চান। অবশ্যই প্রয়োজন মনে করলে। মানে দুটোর মধ্যে ফারাক আছে আপা? না, কোনো ফারাক নাই, কারণ আমি আপনাকে বলতে যাচ্ছি সেনাবাহিনী দিলে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটি পাওয়ার দেওয়া হয়। আপনি বলেন, আপনি একজন ম্যাজিস্ট্রেট ছিলেন, ম্যাজিস্ট্রেটি পাওয়ার কি দেওয়া হয় না? আর সেনাবাহিনী তাহলে কাজটা কি? সেনাবাহিনী তাহলে কিন্তু আপা এই দুটোর মধ্যে তফাৎ নাই। আপনি সেনাবাহিনী গতবার, আপনি কথা শুনেন, এখনো সেনাবাহিনী যদি দিতে, নারায়ণগঞ্জের পরিবেশ যদি ওরকম হয়, তাহলে সেনাবাহিনী দেখ, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু সেনাবাহিনী ছাড়া কিন্তু শুনেন, আবার অবশ্যই চাই, চাবো না কেন? আমার কথা শুনেন, যদি ওই রকম পরিবেশ পরিস্থিতিতে হয়, তাহলে সেনাবাহিনী না সকল বাহিনী চাবো। আমি 2011-তে যে নির্বাচনটা হয়েছিল, সেই দিন আমি বেশি শঙ্কিত ছিলাম, আমি আইভি, রাইট, দুই প্রার্থী। আজকে আপনার কোনো শঙ্কা? না, অবশ্যই এখনো আছে শঙ্কা। আজকে সকালে শঙ্কিত না, আপনি সঠিক কথা বলছেন না। আজকেও আমি সকালে শঙ্কা প্রকাশ করেছি, এবং ওনার হয়ে আমিই বলেছি যে নির্বাচনটা এমন ভাবে সুষ্ঠু স্বাভাবিক করেন যেখানে কোনো কথা না থাকে, এবং সেজন্য যদি যে কোনো বাহিনীর দরকার হয় সেখানে আপনারা কিন্তু গণমাধ্যম সেনাবাহিনীকে টেনে নিয়ে আসেন সব সময়। গণমাধ্যম আপনারা সেনাবাহিনীকে বিতর্কিত করতে চান, গণমাধ্যম সেনাবাহিনীকে টেনে নিয়ে আসেন, গণমাধ্যম কিন্তু আপনারা দুই দলকে এইভাবে উত্তেজিত করার চেষ্টা করেন। আপনি বলেন সেনাবাহিনীর কাছ থেকে, আপনি তো একজন ম্যাজিস্ট্রেট,
সেনাবাহিনীকে যদি ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া না হয় তাহলে সেনাবাহিনী কি করবে আপনাকে বলেন প্লিজ। আমি সাখাওয়াত ভাইকে জানতে চাই, আপনি সেনাবাহিনী কেন চান? নারায়ণগঞ্জবাসীর উপর আপনাদের আস্থা কেন নাই? আপনার সিনিয়র কলিগ গতবার যিনি মেয়র পদে দাঁড়িয়েছিলেন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলছেন ফলাফল ওলটপালট হলে নারায়ণগঞ্জ থেকে নির্বাচনী কর্মকর্তা দ্বারা বেরোতে পারবেন না। কথাটা একটু মাস্তানি সুলভ হলো কিনা? আমি প্রথমে আসি আমার প্রধান প্রতিনিধি ডক্টর সেলিনা হায়াত আইভি যে বক্তব্যটা দিলেন, যে উনি কিন্তু একটা কথা একটু গোপন করলেন। প্রথম এইবার নির্বাচন ঘোষণার পরে, নমিনেশন পেপার জমা দেওয়ার পরে যে সময় সাংবাদিকরা তাকে প্রশ্ন করলেন, ওই দিন কিন্তু প্রথম উনি বললেন যে সেনাবাহিনীর প্রয়োজন, সেনাবাহিনীর দরকার কি, এই প্রশ্নে না, এই কথাটা উনি বলছে, সেই কথাটা আপনার টেলিভিশন এবং পত্রপত্রিকায় এসেছে। আমি বলি আপনাকে, শুনুন, এসেছে, আসার পরে জনগণ, না আমার কথা বলতে দেন, আমার প্রশ্নটা একটু কয়েন করি। ডক্টর সেলিনা আইভি যদি সেনাবাহিনী ছাড়া শামীম ওসমানকে হারাতে পারে, আপনি সেনাবাহিনী ছাড়া ডক্টর আইভিকে হারাতে পারবেন না কেন? শুনেন, আমার কথাটা শেষ করতে দেন, ওই কথা আমি এদিকে আসবো। তো ওই সময় আপনার যে সময় সেনাবাহিনীর কথা আপনার এখন সে সেনাবাহিনী কেন চাচ্ছে না, জনগণের পারসেপশনটা কি? জনগণের, না আমার কথা বলতে দেন, জনগণের পারসেপশন হলো যে সে যেহেতু সরকারি দলের প্রার্থী, নৌকার যে একটা শরীরে নৌকা পাওয়ার পরে তার একটা মানে সরকারের যে একটা ক্ষমতা, সেই ক্ষমতার জোরে সরকারি ক্ষমতা, সরকারি ক্ষমতা, আর ধানের শীষের ক্ষমতা হলো জনগণের ক্ষমতা। আমি বলতে চাই, আমি আজকে প্রধান নির্বাচন কমিশনার এসেছিল, আমি বলেছি সেনাবাহিনী চায়, জনগণ চায়, যদি না দেওয়া হয় সেই ক্ষেত্রে জনগণ আমরা যেখানে না জনগণের কাছে দাঁড়ে দাঁড়ে ভোট যাচ্ছি, জনগণ বলছে যে আমরা কি ভোট কেন্দ্রে যেতে পারবো, আমরা কি ভোট সেনাবাহিনী হলে যেতে পারবো, সেনাবাহিনী হোক। আমি শেষ করতে দেন না, বলতে না দিলে তো হবে না। সেই ক্ষেত্রে আমি মনে করি যে সেনাবাহিনী দেওয়া অত্যন্ত জরুরি। তারপরে এই নারায়ণগঞ্জের মানুষ বর্তমানে কিন্তু একটা বিষয় লক্ষ্য করবেন, মানুষের মধ্যে একটা ঐক্য অলরেডি হয়ে গেছে। সেটা হলো যে উনি 13 বছর এই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এবং পৌরসভার মেয়র ছিলেন 13 বছর পৌরসভা এবং সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন। উনি এই নারায়ণগঞ্জের সমস্যার সিকিভাগও সমাধান করতে পারেন নাই। শুনেন, উপরন্ত অনেক ক্ষেত্রে উনি সমস্যা বৃদ্ধি করেছে। আচ্ছা, আমি একটু সমস্যা আরো বৃদ্ধি করেছে, রাইট, সেই সমস্যা বৃদ্ধির কথা আমি শুনবো। অ্যাডভোকেট ইসমাইল ভাই, আপনার থেকে একদম এক কথা একটু শুনতে চাইবো, আপনি সেনাবাহিনী চান কি চান না? আসলে নির্বাচনটা স্পর্শকাতর বিষয় এবং নারায়ণগঞ্জের মানুষ আতঙ্কিত। বিএনপির দলীয় যারা প্রার্থী বা আছেন ওনারা কিন্তু আরো বেশি আতঙ্কিত। ফলে ওনারা যেভাবে সেনাবাহিনীর কথাটা জোর দিয়ে বলছেন বা সেনাবাহিনীর কথা বলছেন, এখনো পর্যন্ত আমার দৃষ্টিভঙ্গিতে ইসি যে কথা বলেছেন, নির্বাচন কমিশনের যে তার যে বিহেভিয়ার আমরা নারায়ণগঞ্জবাসী পাচ্ছি, তাতে মনে হচ্ছে যদি কথা এবং কাজে মিল থাকে এবং সর্বশেষ তারা যদি একই কথা রাখে, তাহলে সেনাবাহিনী ছাড়াও কিন্তু একটা নির্বাচন হতে পারে। যদি কথা কাজে মিল না রাখে তাহলে কোনো কথা নেই। আমরা আরেকটি বিরতি নিচ্ছি। বিরতির আগে আমি একটু কয়েকটি আমাদের দর্শকরা কিছু প্রশ্ন পাঠিয়েছেন, সেগুলো আমি করতে চেষ্টা করছি এবং দুই একটি প্রশ্ন আমি পড়ে শোনাতে চাই। অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনের প্রতি একটি প্রশ্ন আসছে, জিয়াউল ইসলাম কাজল করছেন। সেই প্রশ্নটি 7 মার্ডারের মূলত মাদক সম্রাট নূর হোসেন থেকে আপনি নারায়ণগঞ্জ বারের পিকনিকের জন্য টাকা এনেছিলেন 12টি বাসের জন্য, তখন আইনজীবীর ক্ষোভের মুখে পড়েছিলেন, এটা আপনার সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান বোঝায় কিনা? আরেকবার দুর্নীতি দায়ে আপনাকে পদত্যাগ করতে হয়েছিল আইনজীবী সমিতির থেকে, সেই ব্যাপারেও আমাদের একজন দর্শক প্রশ্ন করেছে। যাই হোক, আমি বিরতির পর ফিরে এসে যখন ফিরবো তখন আইভি আপা আপনাকে জানতে চাইবো যে আপা, আপনার প্রচারণা আমরা প্রায় ব্যক্তিগত আক্রমণ দেখতে পাচ্ছি, যেটি গতবার আমরা এতটা বুঝি নাই। এবার আমরা দেখতে পাচ্ছি আপনি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনকে একজন ভাড়াটিয়া লোক বলেছেন। আইনে যদি বাধা না থাকে, কর্মীদের যদি অসুবিধা না থাকে, ভাড়াটিয়া হলে অসুবিধা কি? আমরা আইভি আপার কাছে এটি শুনবো, কেন আইভি আপা সাখাওয়াত হোসেনকে খানকে ভাড়াটিয়া বলছেন। বিরতি নিচ্ছে, ফিরছি একটু পরে। আপনি প্রচারণায় ব্যক্তিগত আক্রমণটা একটু বলে নেই। আপা ব্যক্তিগত আক্রমণ করছে, আপনাকে ভাড়াটিয়া বলেছেন, সেটির ব্যাপারে আপনার যদি একটু খুব সংক্ষেপে বলতেন যে এটা আপনি বলেছেন কিনা। এবং একজন আপনার কাছে একটু প্রশ্ন করেছেন যে সন্ত্রাস সম্পর্কে আপনার একটি স্পষ্ট অবস্থান আছে, কিন্তু যখনই সন্ত্রাস সম্পর্কে কথা বলেন তখনই আপনি শামীম ওসমান ও তার পরিবারকে আক্রমণ করেন। শামীম ওসমান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন আপনাকে সমর্থন দিচ্ছে, তার সমর্থনের কোনো প্রয়োজন আপনার নেই কিনা। আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আপনি ব্যক্তিগত আক্রমণ কেন করছেন? আমি কখনো, এটা আমার মনে হয় স্বভাব বিরুদ্ধ, আমি কখনো কাউকে ব্যক্তিগত আক্রমণ করি নাই। এবং হচ্ছে আপনি ব্যক্তিগত আক্রমণ কেন করছেন? আমি কখনো, এটা আমার মনে হয় স্বভাব বিরুদ্ধ, আমি কখনো কাউকে ব্যক্তিগত আক্রমণ করি নাই এবং আগেও করি নাই, এখনো করিব না, ভবিষ্যতেও করব না।
অবশ্যই বানোয়াট। ভাড়াটে শব্দটা আমি কখনো উচ্চারণ করি না, এবং এই শব্দটা নারায়ণগঞ্জের একটি অনলাইনে প্রকাশ হয়েছে, হওয়ার পরে এটা প্রথম আলোতে আসছে। আমি সাথে সাথে প্রথম আলোতে টেলিফোন করেছি, তানভীর যে মানে সাংবাদিক, তাকে আমি গতকাল এখানে ধরেছি যে এই শব্দটা আপনি কোত্থেকে পেলেন। আমি এই ধরনের শব্দ কখনো ইউজ করি না, আমি যথাযথভাবে সম্মান রেখেই সকলের সাথে কথা বলি। এটা আসলে মিথ্যা একটা কথা বলা হয়েছে, কেন বলা হয়েছে কেন আমি জানি না। নারায়ণগঞ্জে অনেকগুলি অনলাইন এবং 27টা পত্রিকা বের হয়, এবং এখানে অনেকে নিয়ন্ত্রণ করে এই পত্রিকাগুলি। আর যেটা বললো যে আপনি সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নেন, কিন্তু কিছু হলে শামীম ওসমান এবং তার পরিবারের বিরুদ্ধে সব অভিযোগ করেন না, এটাও সঠিক কথা না। ওনার পরিবার যে ঘটনা ঘটিয়েছে সেটা বলতেই হয়। আর উনি আমার বিরুদ্ধে যে অবস্থানগুলি নিয়েছে বিগত 5 বছরে, আজকে যদি সত্যি কথা বলি তাহলে আমি তো বিগত 5 বছর শামীম ওসমান দ্বারাই নির্যাতিত ছিলাম। উনি আমাকে রাজপথে আমার কুশপুত্তলিকা দাহ করেছে কত শত, ততটা যদি উনি বিরোধী দলের নেতৃত্ব করতো তাহলে বুঝে যেত যে উনি করেছে। আমি তো টার্গেটে ছিলাম ওনার। উনি আমার 5 বছরে কোথাও মিছিল মিটিং করে প্রকাশ্যে জনসভা করে উনি দুর্নীতি আছে, সুতরাং ওনার বিরুদ্ধে তো কথা বলা না। ওনাকে আমাকে প্রোটেক্ট করার জন্য আমার যতটুকু দরকার আমি ততটুকুই করি, এর বাইরে যে আমি কোনো কিছু করি না। সাকাওয়াত ভাই, ব্যক্তিগত আক্রমণ থেকে আপনিও মুক্ত নন। আপনি বলছেন যে আইভীর স্বামী নিউজিল্যান্ডের নাগরিক, এটি কি কোনো সমস্যা? আপনি কেন এই প্রসঙ্গ আনছেন? এতে করে আইভীর মেয়র হতে বাধা কোথায়? শুনেন, আমি প্রথমে এই যে মেয়র, সাবেক মেয়র ডক্টর সেলিনা হায়াত আইভী যে বক্তব্যটা দিয়েছিলেন যে আমি নারায়ণগঞ্জের কেউ না বা ভাড়াটিয়া, এই ধরনের প্রশ্নটা, এই জন্য আমি নারায়ণগঞ্জে আপনারা জানেন যে হ্যাঁ শিল্প শহর, এখানে প্রায় 60 হইতে 70% মানুষই কিন্তু বিভিন্ন জেলা থেকে এসে এখানে বসবাস করেন। তো সেখানে আমি প্রথমে সেই লোকদেরকে, এই কথার জন্য যারা ভিক্টিমাইজ হয়েছে তাদের কাছে আমি ক্ষমা চাই যে আমার জন্য তাদের এই কথাটা শুনতে হচ্ছে আজকে। যে আমি বলে নাই, কিন্তু আপনার সকল পত্রিকায় আসছে এবং সবাই, আমি যেখানে গিয়েছি এই ভাড়াটের কথাটা এসেছে। সুতরাং এই জন্য আমি যে আমার জন্য আপনাদের এই কথাটা শুনতে হলো, সেজন্য আমি সকল সেটা আমাদের সাবেক মেয়র সাহেব বলতে পারবেন, সাবেক মেয়র সাহেব বলতে পারবেন। এখন আমার বক্তব্যটা হলো এই যে ভাড়াটির যে বিষয়টা, এখন যদি ওই যে কান টানতে গেলে অনেক কিছু এসে পড়ে। এই না আমি বলবো, আমি আমার উত্তর দিতে দেন। আপনি তো সঞ্চালক না, আমার উত্তর। তো সেখানে আপনি আমার এই জায়গা থেকে সে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। আমার বিষয়টা হলো যে এই যে সে বলতেছেন জিয়াউল ইসলাম কাজল যে প্রশ্নটা করেছেন, যে জিয়াউল ইসলাম কাজল অ্যাডভোকেট, উনি ওনার একজন সমর্থক, সরকারি দলের একজন সমর্থক। উনি আমার বিরুদ্ধে এই ধরনের কোনো পিকনিকের জন্য টাকা নিয়েছি, এই ধরনের কোনো অভিযোগ আমি শুনি না। এখন হাস্যকর, 2006-7 সালে আপনি যখন 6-7 সালে জিয়াউল ইসলাম কাজল অ্যাডভোকেট হয় নাই। না, ঠিক আছে, জিয়াউল ইসলাম কাজল অনেক পরে অ্যাডভোকেট হয়েছে। ওকে, ফাইন। আপনি সাধারণ সম্পাদক যখন ছিলেন, আপনি কারো শিখানো, এটা একটা অভিযোগ তুলে দিয়া, মানে এই জায়গায়। তারপরে আরেকটা কথা আপনি বলেছেন যে নিউজিল্যান্ডের যে বিষয়টা, নিউজিল্যান্ডের বিষয়টা কোন সময় এসেছে? যে সময় বলতেছেন যে আজকে যে উনি তো নারায়ণগঞ্জের কেউ না, এই কথাটা যে সময় বলতেছেন, বা বলতেছে আমি রাজনীতিতে নতুন, তো সেই ক্ষেত্রে আমি তো এই বিএনপির রাজনীতির সাথে জড়িত 79 সন থেকে আমি বিএনপির রাজনীতির সাথে জড়িত। আর উনি আওয়ামী লীগের, উনি ছিলেন, বিদেশ ছিলেন। 2003 সনে নির্বাচনের 15 দিন আগে নারায়ণগঞ্জে এসেছে। নারায়ণগঞ্জে এসে উনি মেয়র নির্বাচন করেছে, উনি কামিয়াবি হয়েছে। তো সেখানে আমি তো এগুলিকে আমি ইস্যু করি নাই, উনি ইস্যু করে। আপনাকে ধন্যবাদ। আমি একটু মাহবুব ভাই আপনার কাছে যেতে চাই যে আপনি 7 খুন আরেকটা প্রশ্ন আপনি এখানে করেছিলেন, সাধারণ সম্পাদক পদে দুর্নীতির জন্য এই কথাটা যে দিছে সে প্রমাণ করুক। এই ধরনের এটা হলো যে আপনি কি পদত্যাগ করেছিলেন? না, জীবন কোনোদিনই পদত্যাগ করি নাই। আপনি পদত্যাগ করেন নাই? আচ্ছা, ফাইন, ফ্যান্টাস্টিক, কোনোদিনই না, আপনি পদত্যাগ করেন নাই। আমি একটু আবার ইসমাইল ভাই আপনার কাছে যাই। আপনি নারায়ণগঞ্জের 7 খুনের মামলায় একটি অন্যতম 7 খুনের মামলা আপনি অন্যতম রিটকারী আইনজীবী, এতে বোঝাই যায় আপনি একটি বিশিষ্ট আইনজীবী, কিন্তু আপনার আয় বছরে 3 লাখ টাকার কম কেন? আসলে আইন পেশায় আমি একটা রিট পিটিশনকারী ছিলাম ডক্টর কামাল হোসেনের চেম্বারে বিভিন্ন সময়ে। যে মানবাধিকার প্রশ্নে যে সমস্ত রিটগুলি হয়, ওই রিটগুলো অনেক সময় আমি নিজে সেই কাজ করি, সেগুলি সম্পূর্ণ বিনা পয়সায়।
কোনো ফি আমরা কারো কাছ থেকে নেই না, এবং এরকম বহু রিট বছরে হয়তো 7-8টা রিট এরকম করতে হয়, করেন, সেগুলোতে আমরা আর কোনো ফি নেই না। আপনার আয় বার্ষিক 3 লাখ টাকার কম? হ্যাঁ, আমি আসলে প্রকৃত অর্থে আমি যে স্বল্প সময়ের জন্য একটা পার্সিয়াল টাইম আমি ল প্রফেশনে থাকতে, বাকি সময়টা আমাকে বিভিন্ন সময়ে শ্রমিক আন্দোলনের সাথে শ্রমিকদের রাইট। আপনি এই নির্বাচনে 15 লাখ টাকা ব্যয় করবেন, সেটি কোথায় করবেন? সেটা আমি ওই আমার যে নির্বাচনী ব্যয়ের যে বিধি, যে বিবরণী সেখানে দিয়েছি। না, আপনি আমাদেরকে একটু বলেন কোথায় করবেন? এই 15 লাখ টাকা কোথায় পাইলেন? আমি 15 লক্ষ টাকা আপনি বলছেন যে ব্যবসা থেকে পাইছেন, সেটা কি ব্যবসা? না, ব্যবসা না। কি থেকে? ব্যবসা কোনো করি না। সেটা 2 লক্ষ টাকা আমার নিজের ব্যক্তিগত যে জমানো টাকা, আর বাকি যে 13 লক্ষ টাকা আছে সেটা আমার যে দলের মাধ্যমে, সেখানে যে দল আপনাকে চাঁদা দিয়েছে 30,000 টাকা, সেটি আপনি বলেছেন? হ্যাঁ, প্রশ্নের জবাবে আপনি 13 লাখ টাকা কই পাইলেন? আমি দেখলে বুঝতে পারবো, যেটা আমি বিবরণীর মধ্যে কি কি আছে, এত বিস্তারিত বলা যাচ্ছে না তো। আমার ব্যক্তিগত 2 লক্ষ টাকা, এবং আমার দল থেকে দিচ্ছে যে টাকা, এবং যে চাঁদার পরিমাণ 2,70,000 টাকা দিচ্ছেন আপনার মামা, চাচা, আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী, দলীয় নেতা, সদস্য, সমর্থকদের থেকে নেবেন হচ্ছে 10 লাখ টাকা। ইন্টারেস্টিং। আইভি আপা, 2011 সালে হলফনামায় আপনার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা MBBS বলেছিলেন, সঙ্গে শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেটও সংযুক্ত করেছেন। 2016-তে ডিগ্রিটি বদলে গিয়ে ডক্টর অফ মেডিসিন কেন হয়ে গেল? আপনি এটি একটু আমাদের একটু বলবেন? এটা রাসায়ন একটা ডিগ্রি, ওই সময় এটা ডক্টর অফ মেডিসিন একদম সার্টিফিকেটটার মধ্যে লেখা থাকে। রাসায়ন যে ডিগ্রিটা দেয় সেটা ইকুইভ্যালেন্ট MBBS, বাংলাদেশে বলে MBBS আর রাশিয়াতে বলে ডক্টর অফ মেডিসিন MD। এটার সাথে কোনো পার্থক্য নেই, ওইটার সাথে কোনো পার্থক্য নেই। আচ্ছা আপা, আপনি 2011 সালে বার্ষিক আয় দেখিয়েছিলেন 16,47,000 টাকা, সম্পদ দেখিয়েছিলেন ব্যাংকে জমা 10 লাখ টাকা, অলংকার 30,000 টাকা। এবার আপনার বার্ষিক আয় 11,34,000 টাকা, সব মিলিয়ে সম্পদ রয়েছে 42,24,250 টাকা। সম্পদটা বাড়লো কিভাবে আপা? আমার বেতন তো বেড়েছে। না, বেতন তো আমার বেতন গতবার আপনি 16,47,000 টাকা আয় দেখিয়েছিলেন, এবার 11,34,000। আমার বেতন, আমি বলি, বেতন ছিল গত পৌরসভার আমলে আমার 20,000 টাকা করে, আর সিটি কর্পোরেশনে আমি পেয়েছি 94,000 টাকা করে, আর রিসেন্টলি আমার যে আরো 5 মাস সেটা 1,60,000 টাকা। স্বাভাবিক কারণে তো বাড়বে, তো বারবার বাড়াটা দেখাতে হবে না, না দেখালে তো মিথ্যা বলা হবে। সাকাত সাহেব, আপনার নিজের 77 লাখ টাকা, পরিবারের 20 লাখ টাকা রয়েছে, প্রায় কোটি টাকার বেশি সম্পদের উপরে আপনি আছেন স্থাবর সম্পদ মিলিয়ে, কিন্তু নির্বাচনী ব্যয় 8 লাখ টাকার মধ্যে 7 লাখ টাকায় আপনার ভাগ্নে মিল্টন হাওলাদার 5 লাখ এবং পশ্চিম দেবগের মোহাম্মদ আনসারউদ্দিন দিচ্ছেন 2 লাখ টাকা। নিজের এত সম্পদ থাকতে আপনি দানের টাকায় কেন নির্বাচন করবেন? কিভাবে এই ফেভার ফেরত দিবেন? শুনেন, তো সেখানে সবার আত্মীয় স্বজন কিন্তু এক ধরনের না। আমি তো আমার থেকে খরচ করছি, আত্মীয় স্বজন আছে তারা দিবে। আমার 7 লাখ টাকাই হচ্ছে আপনার ভাগ্নে দিচ্ছে। ভাগ্নে, হ্যাঁ, বিদেশে থাকে, সে আর্থিকভাবে সচ্ছল, সে দিতেই পারে। আপনি তো আর্থিকভাবে সচ্ছল, 97 লাখ টাকা আপনার কাছে মানে না, আমার এটা স্থাবর সম্পত্তি। না, নগদ টাকাও কিন্তু 17 লাখ 22 লাখ এরকম টাকা আছে আপনার কাছে। হ্যাঁ, আছে, কিন্তু আপনি সেই টাকাতে খরচ করতেছেন না। এই টাকা, এই ফেভার আপনি সেটা থেকে করতেছি তো 1 লাখ টাকা সেই থেকে খরচ, 8 লাখ টাকা তো 1 লাখ টাকা সেখান থেকে খরচ না, 8 লাখ টাকা। 8 লাখ টাকার মধ্যে আপনার 5 লাখ টাকা আপনার ভাগ্নে মিল্টন হায়দার দিচ্ছেন, 2 লাখ টাকা দিচ্ছেন আনসারউদ্দিন দেওভোগের, পশ্চিম দেওভোগের, আর বাকি থাকলে 1 লাখ টাকা, সেটা আপনি নিজের টাকা দিচ্ছেন। 15 লাখ টাকা থেকে 7 লাখ গেলে আপনি বলেছেন যে আপনি নির্বাচনে 8 লাখ টাকা খরচ করবেন। না, আপনি ভুল করছেন, মোট ব্যয় আমার 15 লক্ষ টাকা, এর মধ্যে 8 লাখ টাকা আমি 7 লাখ টাকা বাইরে থেকে পাইতেছি, আর 8 লাখ টাকা আমার নিজের, 8 লাখ টাকা আপনি নিজের থেকে খরচ করছেন। তো আপনি সেই ফেভার কিভাবে ফেরত দিবেন? এটা ফেভার আমার ভাগ্নে, সে বিদেশ থাকে, সে আমাকে স্বতঃস্ফূর্তভাবেই সে এটা দিয়েছে। মানে এখানে উনি আপনার কাছে কিছু আশা করতেছেন? আশার কোনো বিষয় নাই তো, উনি কোনো কিছু আপনার কাছে আশা করতেছেন না। ভাগ্নে টাকা দিলে সেটা মানে ফেরত চাইবে না, মানে বা কোনোভাবে কোনো ফেভার কন্ট্রাক্টরি না, কন্ট্রাক্টরি সে তো বিদেশ থাকে, ওইখানকার নাগরিক, সে ওখানে ব্যবসা করে, ওইখানকার নাগরিকরা এখানে ব্যবসা করে, খারাপ করে না, ভালোই করে ব্যবসা করে। অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, আপনি বলছেন যে 2,90,000 টাকার মধ্যে থেকে যে আপনি 15 লাখ টাকা ব্যয় করবেন, সেটা আপনি ব্যবসার টাকা থেকে ব্যয় করছেন। এই বিষয়ে আপনি আর কোনো কিছু সাপ্লিমেন্ট যুক্ত করতে চান কিনা? আপনার ব্যাখ্যা আমার আসলে খুব বেশি ভালো লাগে না। বিবরণীটা আপনি যদি পুরো রিপিট করেন তাহলে আমার মনে হতে পারে যে বিষয়টা বিবরণীর মধ্যে কি কি আছে। সেখানে বিবরণীর মধ্যে আছে আপনি 15 লাখ টাকা ব্যয় করবেন, কিন্তু আমি আপনার বিবরণীর মধ্যে অসঙ্গতি দেখতে পাচ্ছি। আপনার আয় হচ্ছে 2,90,000 টাকা মাসে, 2,90,000 টাকা যার বছরে আয়, সে 15 লাখ টাকা কোত্থেকে ব্যয় করবে তার আসলে বড়, আমি খুব ব্যক্তিগত আমার সঞ্চয় থেকে 2 লক্ষ টাকা, আপনি সেই সঞ্চয় তো নাই আপনার, দিয়েছি সেটা 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা 1,39,500 টাকা, আমার 1,39,500 না, সেটা আমার ব্যক্তিগত আয় থেকে 2 লক্ষ টাকা, আমার ব্যক্তিগত আয়। এই তো প্রফেশন তো আমাদের কিছু আয় হয় 2 লক্ষ টাকা। আমি কি আপনার হলফনামাটা পড়ে শোনাবো ইসমাইল ভাই?
আপনার হলফনামার মধ্যে আপনি যত আয় দেখিয়েছেন তার মধ্যে আমি নগদ টাকা দেখতে পাচ্ছি একটা 1,39,225 টাকার, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থের পরিমাণ দেখতে পাচ্ছি 50,000 টাকার। আপনি 2 লাখ টাকা কই পাইলেন জমা করা? না, এটা তো 2 লাখ টাকা হয়তো এটা এখানে 50,000 টাকার 1,47,000 2 লাখ টাকা। আচ্ছা, ওইটা 2 লাখ টাকা হলো। হ্যাঁ, ওটা হচ্ছে আমার ব্যাংকে জমা। আচ্ছা, আমার কোনো ডিপোজিট নেই, কোনো ব্যাংক ব্যালেন্স নেই, 50,000 টাকা আছে ব্যাংক ব্যালেন্স। আর 1,47,000 টাকা ওটা হচ্ছে আমার নগদ টাকা আছে, সেটা আমি বলেছি 2 লাখ টাকা। আইভি আপা 2011 সালে মেয়র নির্বাচিত হওয়ার পর বলেছিলেন যে বিশেষ করে অবৈধ বাস ট্রাক স্ট্যান্ড যেগুলি আছে সেগুলি আপনি উচ্ছেদ করবেন। সেগুলি উচ্ছেদ করার পর আপনি বলেছিলেন যে তার জন্য প্রশাসনের সহযোগিতাও লাগবে। আপনি এই উচ্ছেদের প্রসঙ্গে যদি আপনাকে বলতে পারি যে অবৈধ বাস ট্রাক স্ট্যান্ড কি আপনি উচ্ছেদ করতে পেরেছেন? আমরা যতদূর জানি নিতাইগঞ্জ ট্রাক স্ট্যান্ড পুরো উচ্ছেদ করতে পারেননি আপনি, যদিও সিদ্ধান্ত হয়েছিল এক সারি স্ট্যান্ডের, তাও হয়নি, এখন 2 সারি বা 3 সারি দাঁড়ায়। এই ট্রাক স্ট্যান্ডকে ঘিরে যে চাঁদাবাজির অভিযোগ ছিল, আমি আপনাকে বলতে চাই একজন সংবাদকর্মী হিসেবে সেই অভিযোগ আরো অনেক বেড়েছে। এর কারণ কি? না, স্ট্যান্ডটি পুরোপুরি কখনোই মানে মুক্ত করতে পারেনি। এটা আপনি ব্যর্থ বলবেন কিনা নিজেকে? কেন ব্যর্থ বলবো? এটা মুক্ত করার দায়িত্ব তো না, মুক্ত করার দায়িত্ব এটা প্রশাসনের। প্রশাসন আমাকে হেল্প করবে, প্রশাসন আমাকে হেল্প করবে। এবং এই ট্রাক স্ট্যান্ডকে মুক্ত করতে যে সেখানে আপনার আন্দোলন হয়েছে, অনেক কিছু হয়েছে, এবং সর্বশেষ আমরা কোর্টে শরণাপন্ন হয়েছি এবং কোর্ট কিন্তু আপনার অর্ডার করেছে 24 আওয়ার্সের মধ্যে এটা মুক্ত করতে হবে। সেটাও কিন্তু নারায়ণগঞ্জের ডিসিএসপি সাহেবরা করেন নাই। আমি জানি না ওনারা কি জবাব দিবেন। এবং এখানে কিন্তু অর্ডার হয়েছে যে 24 ঘন্টার মধ্যে মুক্ত করতে হবে, আর যদি না করা হয় তাহলে সশরীরে ওনাদের ডাকা হয়েছে। নারায়ণগঞ্জের ট্রাক স্ট্যান্ডটির সাথে যারা যুক্ত, আবারও আপনি বলবেন আমি ব্যক্তিগতভাবে বলছি, সুতরাং এখানে নারায়ণগঞ্জ শহরে আমি যেতটুকু করতে পেরেছি আমি করার চেষ্টা করেছি এবং এই শহরের মানুষ দেখেছে আমি যতটুকু মুক্ত করেছি সেটাই আমার জন্য মনে ছিল যথেষ্ট। এবং অনেক দিন পর্যন্ত এটা স্ট্যান্ডটা মুক্ত ছিল। আবার পুনরায় এটা যুক্ত হয়েছে, আবার পুনরায় যুক্ত হয়েছে। আপনার কাছে একটু শুনতে চাই। এই ব্যাপারে উনি যে উনি কিন্তু কথাগুলো এড়িয়ে যাচ্ছেন। আওয়ামী লীগের নৌকা মার্কা নিয়ে উনি নির্বাচন করছেন। আওয়ামী লীগের সকল অপকর্মের দায় দায়িত্ব ওনাকে নিতে হবে। সেখানে উনি ধোয়া তুলসী পাতা আর আওয়ামী লীগের যা যেখানে চাঁদাবাজি হচ্ছে, ট্রাক স্ট্যান্ড দখল হচ্ছে, সন্ত্রাস হচ্ছে, সকল সন্ত্রাস যেহেতু সে হ্যাঁ অবশ্যই হচ্ছে, এই যে 7 মার্ডার থেকে শুরু করে যা কিছু হচ্ছে সেটা দায় দায়িত্ব যেহেতু সে তার নিতে হবে। এই জন্য যে সে তো এই সিটি কর্পোরেশনের মেয়র পদে, আমি আরেকটু বলি, তাকে সে এড়ায় যাচ্ছে, এটা তার একটা কৌশল না। আমার শেষ করতে দেন, তার কৌশল সে নিজেকে দেখাচ্ছে। যেমন আপনি যে কথাটা বললেন ট্রাক স্ট্যান্ডের যে ব্যাপারটা বুঝাইলো আর আমরা বুঝে গেলাম, সেটা তো না। আজকে কোর্ট অর্ডার দিছে, কোর্টের অর্ডার মানতে বাধ্য। কোর্টের অর্ডার যদি না মানে, আমি মনে করেন মামলা করছি, আপনি মানলেন না, ওই সময় যদি আপনি না মানেন তারপরে তো আমার আরেকটা দায়িত্ব আছে। মেয়রের কি করা আছে? সে কন্টেম্প পিটিশন কোর্টে দিবে। কোর্ট ওই তাদের বিরুদ্ধে যারা মানলো না তাদের বিরুদ্ধে কন্টেম্প। আপনি আমাকে যদি 10 সেকেন্ড সময় দেন, আমি একটু ইসমাইল ভাই আপনার কাছে শুনতে চাই। আপনি একজন মানে পরিবহন শ্রমিকরাও আপনার সাথে অনেক থাকেন, আপনি এই ব্যাপারে কি বলবেন? আসলে একজন মেয়রের একটা সার্বিক এবং সামগ্রিক দায়িত্ব থাকেন এখানে। আপনি কি মনে করেন এখানে মেয়রের অবহেলা আছে? আমি মনে করি যে মেয়রের সেখানে অবহেলার চেয়ে বড় কথা হচ্ছে যে উদ্যোগ যেভাবে নেওয়া দরকার, সামগ্রিক সবাইকে নিয়ে, একটা সংশ্লিষ্ট সবাইকে নিয়ে যে উদ্যোগ নেওয়া দরকার, সেই উদ্যোগ না নেওয়ার কারণে উনি এইটা ব্যর্থ হয়েছেন। আপনি এটা কি বলবেন যে আপনার আসলে অবহেলা? না না, উনি এটা না, উনি জানেন না। ভীতু আপনি? না না না, এটা উনি জানেন না, এই জন্য কথাটা বললেন। না না না, বিষয়টা শুনেন আপনি। আজকে এই যে কার্যক্রমগুলো হচ্ছে, এই কার্যক্রমগুলি তার সকল নাগরিকদেরকে তো আস্থায় আনতে হবে, তার দক্ষতার পরিচয় দিতে হবে। একজন মেয়রকে দক্ষতার পরিচয় দিয়ে যারা উল্টো পথে হাঁটছে তাদেরকে তার সাথে আনতে হবে। জবাব দেওয়া এই কারণে যাবে না, কারণ যেহেতু আমি কাজ করেছি ওনার ভাষ্য অনুযায়ী 13 বছর, আমি পৌরসভাতে ছিলাম 8 বছর, সিটি কর্পোরেশনে 5 বছর, সুতরাং অভিযোগগুলি কিন্তু সব আমার প্রতি। আপনি যদি আমাকে এক কথা উত্তর দিতে বলেন তাহলে কিন্তু হলো না। দুই দিক থেকে আমি বলি, ট্রাক স্ট্যান্ডটা কিন্তু এখানে নারায়ণগঞ্জের ট্রাক স্ট্যান্ডটা কিন্তু দীর্ঘ 30 বছর যাবত শ্রমিক নেতা এখানে বসা। শ্রমিক নেতা কি করেছে এই ট্রাক স্ট্যান্ডের জন্য সেটা আমি জানতে চাই। শাখাওয়াত সাহেব একজন লয়ার, 1 মিনিট,
কিন্তু দীর্ঘ দীর্ঘ 30 বছর যাবত শ্রমিক নেতা এখানে বসা। শ্রমিক নেতা কি করেছে এই ট্রাক স্ট্যান্ডের জন্য সেটা আমি জানতে চাই। সাখাওয়াত সাহেব একজন লয়ার, এক মিনিট আমাকে কথা বলতে দেন। একজন লয়ার সাহেব, উনি এখানে আইনজীবী, নারায়ণগঞ্জের মানুষের ভালো চাচ্ছেন এই মুহূর্তে নির্বাচনে দাঁড়িয়ে। কিন্তু যখন ট্রাক স্ট্যান্ড আমি উচ্ছেদ করার জন্য আন্দোলন করলাম, এতদিন যাবৎ করে আসতেছি, কোনোদিন কি উনি লয়ার হিসাবেও কি আমাকে সহযোগিতা করেছে? যে ওখানে কখনো কি আমার সাথে একমত পোষণ করেছে? এত অত্যাচারের পরও কিন্তু আমি 2003-এ কিন্তু নির্বাচিত হয়ে আসছি, জোট সরকার তখন ক্ষমতা ছিল, তখন থেকে কিন্তু এই ট্রাক স্ট্যান্ড, তারও আগের থেকে এই ট্রাক স্ট্যান্ডের জন্য আমি যেভাবে আন্দোলন করেছি বা আমি যতটুকু পেরেছি সরাইছি। 3.5 কোটি টাকা দিয়ে আমি পঞ্চবটিতে ট্রাক স্ট্যান্ড করে দিয়েছি। তারপরে ট্রাকগুলি 111-এর সময় সব চলে গিয়েছিল। ইভেন দো না বলতে দিবে, আপনি কথাটা তুলেছেন। এইখানে এই ট্রাক স্ট্যান্ড নিয়ে আইভি যে আন্দোলন করেছে বিগত 30 বছরে কেউ করে নাই। কেন করলো না এই শহরের কেউ একজন? কেন ইসমাইল এই শহরে এত আমার আন্দোলন কাছে করে? মেয়র আইভি আন্দোলনকারী আইভিকে অনেক সফল মনে হচ্ছে। আমরা একটা বিরতি নিচ্ছি, ফিরছি তারপরে। আইভি আপা, আপনি বিরতির আগে আপনার কাছে প্রশ্ন ছিল যে আপনি বলছিলেন যে আওয়ামী লীগের সকল কর্মের, সাখাওয়াত ভাই বলছিলেন যে সকল কর্মের দায় আপনাকে কেন নিতে হবে। আমি এই বিষয়টি মনে করছিলাম যে এই প্রশ্নটি আপনার জবাব দেওয়া উচিত। না, আমি কেন ব্যক্তিগতভাবে সকল দায় নিতে যাব? কেউ যদি ব্যক্তিগতভাবে কোনো অন্যায় করে থাকে, অপরাধ করে থাকে, সেটার দায় দায়িত্ব সেই ব্যক্তির। কিন্তু দলগতভাবে আওয়ামী লীগ এখানে কোনো অপরাধ করে নাই নারায়ণগঞ্জ শহরে। যদি নারায়ণগঞ্জ শহরে আওয়ামী লীগ দলীয়ভাবে কোনো অপরাধ করত, তাহলে আমি মনে করি যে নারায়ণগঞ্জ শহরে যে গণতান্ত্রিক পরিবেশ, যে নির্বাচন হচ্ছে এবং এই যে বিগত আমরা 8 বছর একসাথে বসবাস করলাম, বিশেষ করে আমি সিটি কর্পোরেশনে যে কাজগুলি করেছি, নারায়ণগঞ্জের দলমতের ঊর্ধ্বে উঠে কোনো বিএনপি তো কোনোদিন এসে আমার কাছে অভিযোগ করে নাই যে আপনি মেয়র হিসাবে কেন এই বিএনপির কর্মীর প্রতি অবিচার করলেন, কেন এই অন্যায় কাজটি করলেন। আমি আমার জায়গায় থেকে যদি কোনো অন্যায় করে থাকি সেই দায়ভার আমি নিব, কিন্তু আমার জায়গায় থেকে যদি অন্য কেউরা কোনো কিছু করে থাকে সেই দায়ভার তাদের ব্যক্তিগতভাবে, দলগতভাবে। নিজের লোকের জন্য করেছেন, আওয়ামী লীগের জন্য করেন না, বিএনপির জন্য করেন না। এই কথাটা একদম অ্যাবসলিউটলি উনি রাইট বলতেছেন না কথা এই কারণে, কারণ এখানে বারবার দলকে টেনে নেওয়া হচ্ছে। বিগত সময়ে কিন্তু আমরা দলের প্রতীকে নির্বাচন করিনি, তখন কিন্তু সকলেই স্বতন্ত্র প্রার্থী ছিল এবং দল সমর্থিত ছিল, সুতরাং দল সমর্থিত প্রার্থী ছিল। এবার পার্টি প্রতীক দিয়েছে বিদায়, না দলীয় হিসেবে কেন নিব? যদি আমি ব্যর্থ হই, আগামীবার যদি আমি নির্বাচিত হয়ে আসি, যদি মেয়র হই এবং নৌকা প্রতীকে যদি আমি যে কথা প্রতিশ্রুতিগুলি এখন দিচ্ছি সেখানে যদি আমি ব্যর্থ হই, তাহলে আপনারা আমাকে বলতে পারবেন যে দল আমার কিন্তু কেন আমি আমার দল প্রতিশ্রুতি দিচ্ছি না। আমি যেটা করার মানুষকে সেটাই অবশ্য করতে চাচ্ছি। কেন কে বলছে আপনাকে দিচ্ছি না? আমার ভবিষ্যৎ পরিকল্পনা দেওয়া হয়েছে, আপনি হয়তো পান নাই। আমি পেয়েছি সেই ভবিষ্যৎ পরিকল্পনার সাথে আমি মিলিয়ে দেখেছিলাম যে গতবার আপনি কি করেছেন, সেই ক্ষেত্রে মনে হচ্ছে যে আপনি একাধিক জায়গায় বলেছেন যে আমি মিছে প্রতিশ্রুতি দিতে চাই না, কাজ করে দেখে দিতে চাই। আমি একটু সাখাওয়াত ভাই আপনার কাছে আসতে চাই যে 174টি কেন্দ্রের মধ্যে 53টি কেন্দ্রকে আপনি ঝুঁকিপূর্ণ বলেছেন, বিশেষ নজর রাখার জন্য রিটার্নিং কর্মকর্তার কাছে চিঠিও দিয়েছেন। কেন ঝুঁকিপূর্ণ আপনার কাছে মনে হচ্ছে? কি হতে পারে সেসব কেন্দ্রগুলিতে? ধন্যবাদ। আপনারা জানেন যে গত 5 তারিখে যে সময় রিটার্নিং অফিসার প্রতীক বরাদ্দ করেন, ওদিন কিন্তু উনি নিজেই বলেছেন যে 174টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। তো আমি যে দরখাস্তটি দিয়েছি সেখানে আমি 53টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ, মানে যেগুলির মধ্যে এই আপনার বিভিন্ন সন্ত্রাসীদের আনাগোনা সবচেয়ে বেশি, আপনার সরকারি দলের লোকজন ওই সব এলাকায় আমাদের যে ভোটাররা রয়েছে, নেতাকর্মীরা রয়েছে, তাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে হুমকি ধুমকি এ ধরনের দেওয়ার কারণে আমি ওই 53টা কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ হিসাবে আমি আইভিআপার হয়ে ভোট চুরি করবেন মনে হচ্ছে। নৌকার মেয়র, সাবেক মেয়র আইভির ঝুঁকিপূর্ণ কেন্দ্রটি আপনার মতামত কি ইসমাইল ভাই? আমার মতামত হচ্ছে শুধু মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে এই প্রতিদ্বন্দ্বিতা নিয়ে বিরোধ তা না, কিন্তু এখানে এলাকায় যে কিছু কাউন্সিলর আছেন যারা প্রার্থী, এমন কিছু কাউন্সিলর প্রার্থী হয়েছেন যারা নিজেরা যে কোনো সময়ে
একটা শান্ত পরিবেশকে একটা অশান্ত করে ফেলতে পারেন। এটা আমার কাছে মনে হয়েছে যে কাউন্সিলরদের জন্য এটা কাউন্সিলরদের হতে পারে। হ্যাঁ, আইভি আপা, এবার নির্বাচনী প্রচারণায় জোর পেয়েছে, আপনার নির্বাচনী প্রচারণায় জোর পেয়েছে সবুজ নগরায়ন। যদিও আপনি 2011 সালেও একই কথা প্রায় বলেছিলেন, কিন্তু মেয়র থাকাকালীন আপনি মাত্র একটি পার্ক নির্মাণ করেছেন, যা আবার টিকিট কেটে ঢুকতে, অন্যটিতে রেলওয়ের জমিতে নির্মাণাধীন। সবচেয়ে বেশি আপনি যেটা করেছেন সেটা হচ্ছে শপিং মল নির্মাণ। এর কারণ কি যদি আমাদের একটু সংক্ষেপে বলেন? না, এটাও ঠিক না যে সবচেয়ে বেশি শপিং মল করেছি, এটা সঠিক কথা নয়। তবে আপনাকে মনে রাখতে হবে যে স্থানীয় সরকার চলতে হলে তাকে কিন্তু স্বাবলম্বী হতে হবে। এই স্বাবলম্বী যদি না হতে পারি তাহলে কিন্তু আমি অনেক কিছুই করতে পারবো না। যেটা বললেন আপনি যে পার্কটি করা হয়েছে, টিকিট কাটা হচ্ছে, তা আমি যদি স্বাবলম্বী না হয় টিকিট তোমাকে কাটতেই হবে। আর আজকে যদি সিটি কর্পোরেশনের প্রচুর টাকা থাকতো, তার যদি ডিপোজিট থাকতো, ব্যাংকে টাকা থাকতো, তাহলে কিন্তু সে পার্কটাকে ফ্রি করে দিতে পারতো। আমরা যে পার্কটা এখন করতেছি, এই জিমখানা লেকটা, সেটা কিন্তু ফ্রি, সেখানে কিন্তু কোনো টিকিট নাই। আর যে পার্কটাতে টিকিট আছে সেটা কিন্তু আমরা প্রাইভেট পার্টনারশিপে করেছি। আর শপিং মল যেটা করেছি সেটা কিন্তু শহরের মাঝখানে ছোট ছোট জায়গা, এই জায়গাগুলি কিন্তু আপনার দখলে ছিল, দখল ছিল না, কোনো অপরিকল্পিত হয় না। আপনি দেখতে পারেন পরিকল্পিত ভাবে দেখা হয়েছে। মাস্টার প্ল্যান তো আমাদের নাই, মাস্টার প্ল্যান তো করা হচ্ছে এখন। কোনো বাংলাদেশের কোথাও কোনো পৌরসভা সিটি কর্পোরেশনের মাস্টার প্ল্যান নাই, বাংলাদেশের কোথাও নাই, বিগত 40 বছর ছিল না। এখন কিন্তু মাস্টার প্ল্যান করা হচ্ছে এবং আপনার আমাদের জায়গা মাস্টার প্ল্যান করে দিচ্ছে, এলজিডি করে দিচ্ছে, এটা অনগোয়িং প্রসেস। তবে ডিটেল এরিয়া প্ল্যান, রাজুকের যে ডিটেল এরিয়া প্ল্যান আছে, সেই ডিটেল এরিয়া প্ল্যানের মধ্যে কিন্তু আপনার এই যে পার্ক দেখানো আছে, খাল খনন, খালগুলি দেখানো আছে, আমরা সেই ডিটেল এরিয়া প্ল্যানটাকে ফলো করছি। ওকে, ফাইন। অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, আপনার পূর্বসূরির মতো শেষ মুহূর্তে যদি আপনাকে বসে, আমার এই ব্যাপারে আমার বক্তব্য আছে। জি, উনি নারায়ণগঞ্জকে তো শুধু সবুজায়ন না, নারায়ণগঞ্জের পরিবেশকে উনি নষ্ট করেছে। এই যে আজকে এই ক্লাবের সাথে যান, আপনার যে মিরজুমলা সাথে যান, আপনার যে মিরজুমলা রোড রয়েছে, এই মিরজুমলা রোডটিতে হকাররা বসতে দেখে হকারদের উচ্ছেদ করার জন্য উনি সারা নারায়ণগঞ্জের যে ময়লা, সেই ময়লা এনে ময়লার স্তূপ করেছে এই এলাকায়। এই নারায়ণগঞ্জ ক্লাবে পর্যন্ত থাকা যায় না দুর্গন্ধে, এখানে পুরো রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়েছে সেই ময়লা ফেলে। তারপরে সবুজায়নের যে ব্যাপারটা, উনি তো ওদিন আরেকটা টিভি চ্যানেলে উনি বলেছিল বোয়ালিয়া খাল উনি ভরাট করেন নাই। এই যে আমি প্রমাণপত্র নিয়ে এসেছি, আপনি দেখেন, এই যে ছবি আছে, উনি যে লাগাইছে, এই যে বোয়ালিয়া খাল সহ 53টা খাল বন্দরে এবং এখানে 53টা অভিযোগ উত্থাপিত হয়েছে। সেলিনা আপা, আপনি কি বলবেন একটু খুব সংক্ষেপে যে আপনি বোয়ালিয়া খাল এবং এটা বোয়ালিয়া যে খালটি ছিল সেটা বহু পূর্বে ব্রিটিশ আমলের, সেই খালটি বহু পাকিস্তান আমলে আপনার মাছডাল যেটা বাজার বলা হয়, ওইখানে গেলে দেখবেন অলরেডি পাকিস্তান আমলে রাস্তা হয়ে গিয়েছে। অল্প একটু জায়গা যেটা বাকি ছিল সেটা নোংরা ছিল, একদম ওইখানে ময়লা টয়লা ডাস্টবিন ফেলতো। এবং 2003 সালে আমি যখন মেয়র নির্বাচিত হয়ে আসলাম, তখন তৈমুর আলম খন্দকার সাহেব, তিনি বিআরটিসির চেয়ারম্যান ছিলেন, উনি আমাকে সহযোগিতা করেছিলেন। ওই ক্যানেলটুক অনেকে দখল করে ফেলছিল, ওইটা দখল মুক্ত করে ওনাদের এই প্রস্তাব ছিল এবং ওই এলাকাবাসীর প্রস্তাব ছিল এই ক্যানেলটার মধ্যে সমস্ত ময়লা ফেলে এখানে রাস্তা করে দেওয়া হোক। এবং এলাকাবাসীর দাবি, এবং ওই ক্যানেল কিন্তু নাই, ক্যানেল কিন্তু ক্যানেল ভরাট করেছেন আপনি। এটা আপনি বুঝতে হবে, ক্যানেল না, আপনাকে বুঝতে হবে। আপনার খাল কিন্তু আগেই রাস্তা হয়ে গিয়েছে, পাকিস্তান আমলে কিন্তু, আমাকে কথা বলতে দেন, পাকিস্তান আমলে মাছডালের রাস্তা হয়ে গিয়েছে। আসিএসএ আরএসএ কিন্তু সেটা রাস্তা, আমি এখন আপনাকে ওখানে নিয়ে যেতে পারবো, প্রমাণ দিতে পারবো যে ওটা আগে থেকে রাস্তা ছিল, আগে থেকে রাস্তা ছিল, কিন্তু দখল ছিল, বাকিটা ছিল দখল ছিল, ওটা আমি করেছি। আর যেটা বললো 53টা খাল ভরাট করেছি, এটা সম্পূর্ণ মিথ্যা। আপনি এখানে ময়লা ফেলেছেন, এখানে বসা যায় না। আচ্ছা, এটাও সঠিক না। মিরজুমলা রোডের কথা সকলেই জানে, মিরজুমলা রোড গণমাধ্যমের দাবি ছিল এখানে উচ্ছেদ করতে হবে, গাড়ি চলতে হবে, এবং সকলের দাবি অনুযায়ী এই মিরজুমলা রোড উদ্ধার করা হয়েছিল। এবং ওইখানে ময়লা, বাজারের ময়লাটাই পরে, প্রতিদিন ময়লা পড়ে, এবং আমার 2টা ট্রাক যায় ময়লা নিয়ে যায়। আমাদের ডাম্পিং এরিয়া নাই, সারা বাংলাদেশে কোথাও ডাম্পিং এরিয়া নাই। ডাম্পিং এরিয়ার জন্য আমরা পুরো নারায়ণগঞ্জে এখন ডাম্পিং এরিয়া না, পুরো ডাম্পিং এরিয়া না, নির্দিষ্ট 2টা জায়গার মধ্যে ফেলা হচ্ছে। সরকারের কাছে আমরা প্রজেক্ট দেওয়া আছে 300 কোটি টাকা, এই প্রজেক্ট হলে অ্যাকোয়ার করা হবে জায়গা। অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, আপনার পূর্বসূরির মতো শেষ মুহূর্তে যদি আপনাকে বসে যেতে বলা হয় তাহলে আপনি কি করবেন? অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের সাথে এই বিষয়ে আপনার কোনো আলোচনা হয়েছে কিনা? শোনেন, আপনি যে প্রশ্নটি করেছেন, এই প্রশ্নটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আজকে আমাদের সরকারি দলের প্রার্থীর যে অ্যাটিটিউড, এই অনুষ্ঠানে আপনি দেখছেন যে বিষয়টা হলো যে আমরা একটা ফেয়ার ইলেকশন চাই,
জনগণ ভোট দিবে, আমাকে ভোট দিবে বা তাকে দিবে, সেটা এখানে নির্বাচনের মাধ্যমে সেটা আপনার অ্যাটিটিউড তো খারাপ লাগে না? না, উনি আপনার আপনার অ্যাটিটিউড বেশি ভালো, উনার অ্যাটিটিউড অনেক ভালো। না, সেটা হতে পারে সবচেয়ে ভালো ইসমাইল ভাইয়ের অ্যাটিটিউড। তো বিষয়টা হচ্ছে যে ওনাদের আমরা চাই নির্বাচনের শেষ পর্যন্ত, আমি ঘোষণা দিয়েছি শেষ পর্যন্ত থাকবো এবং শুনেন কথাটা শুনেন, কথা বলতে দেন। শেষ পর্যন্ত থাকবো এবং নির্বাচন আর জনগণের মধ্যে যে জাগরণ আমরা লক্ষ্য করছি, এই নির্বাচন যদি সুষ্ঠু করা হোক, যদি সুষ্ঠু হলে আমি মনে করি আমরা লক্ষাধিক ভোটে এখানে নির্বাচিত হব। এবং শুধু তাই নয়, আপনার সেটা প্রমাণ তো নির্বাচনের মাধ্যমে হবে। আমরা কি ব্যাপারটাকে এমনি ধরতে পারি যে আপনি যদি নির্বাচিত না হন বা লক্ষাধিক ভোটের ব্যবধানে না জিতেন, তাহলে নির্বাচন সুষ্ঠু হয় নাই? না, জনগণ যদি আমার ইতিপূর্বে আমি বক্তব্য দিয়েছি, সুষ্ঠু নির্বাচন হলে যেই না, আমার কথা শেষ করতে দেন। সুষ্ঠু নির্বাচন হলে যেই নির্বাচিত হোক তাকেই আমি সানন্দে গ্রহণ করব, তাকে আমি ফুল দিব। ওকে, ফ্যান্টাস্টিক। এই নোটে আমরা আরেকটা বিরতি নিচ্ছি। বিরতির পর যখন ফিরে আসবো তখন আইভি আপা আপনার কাছে জানতে চাইবো যে আপনি আলী আহমেদ চুনকা পাঠাগারের কাজ শেষ করতে পারেননি, আপনি কোথায় আটকে গেছে? আপনি টেকনিক্যাল কারণের কথা বলছেন, টেকনিক্যাল কারণটি আসলে কি? আর জানতে চাইবো যে নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ডের দাবি করেছিলেন অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, দাবি করেছিলেন মাহবুবুর রহমান ইসমাইল, সেই লেভেল প্লেইং ফিল্ড আপনি দিতে পেরেছেন কিনা, এই বিষয়ে আপনাদের কাছে শুনবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। বিরতির আগে আপনার কাছ থেকে জানতে চাইছিলাম যে আলী আহমেদ চুনকা পাঠাগারের কাজ শেষ হয়নি কেন? অনেকদিন ধরে কাজটি চলছে, কেউ 10 বছর বলছেন, কেউ 11 বছর বলছেন, টেকনিক্যাল সমস্যাটা কি? তার আগে আমি আমাদের এখানে যারা উপস্থিত আছেন, উপস্থিত দর্শকদের মধ্যে অনেক রকম মন্তব্য পাঠিয়েছেন, আমি মন্তব্যগুলি কয়েকটি দ্রুত পড়ে যাচ্ছে। একটি হচ্ছে কাউন্সিলর নজরুল ইসলাম বলছেন, কাউন্সিলর নজরুল ইসলাম আপনার প্যানেল মেয়র ছিল, কিছু দুষ্কৃতিকর্মী তাদেরকে 6 ব্যক্তি সহ 7 জনকে হত্যা করেছিল, কিন্তু আপনি মেয়র হিসাবে তার হত্যাকর্মের বিচারের দাবিতে আপনি কোনো পদক্ষেপ নেননি, বিচারের গ্রহণও করেননি, তাহলে আপনি দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন এবং সন্ত্রাসীর আশ্রয় দিয়েছেন। শীতলক্ষা নদীতে ব্রিজ নির্মাণের দায়িত্ব আপনি নেবেন কিনা, গ্যাস সংযোগ দেওয়ার দায়িত্ব মেয়রের কিনা, লেভেল প্লেইং ফিল্ডের কথাটির অর্থ কি, আপনার লোকজন নির্বাচনের সময় কোনো সমস্যা করবে কিনা? সাখাওয়াত সাহেবের কাছে প্রশ্ন করছে, সাখাওয়াত সাহেব বলেছেন বন্দরে পাওয়া ওয়াসার পানিতে দুর্গন্ধ এবং বিদ্যুতের অভাব, আপনার নিকট প্রশ্ন ওই দুটি সেক্টর সিটি কর্পোরেশনের আওতায় কিনা, আপনি ব্যাখ্যা করে বলবেন কিনা? সাখাওয়াত ভাই, আপনি যদি মেয়র হন তবে খেলাধুলার উন্নয়ন কিভাবে করবেন? ভোটারদের মধ্যে এমন জন আছে যে আপনি মেয়র হলে সাখাওয়াত খান হিসাবে নন, আপনি মেয়র হবেন ধানের শীষের জন্য, এই ব্যাপারে আপনি প্রতিক্রিয়া বা অভিমত কি? আলী আহমেদ চুনকা পাঠাগার সম্পর্কে যদি একটু বলতেন। কথাটা সঠিক না, প্রথমত যে এটা 10 বা 11 বছর যাবত তা লাগছে, এটা সম্পূর্ণ ভুল কথা, মিথ্যা কথা। এটা 2005 সালে কাজটা শুরু হয়েছে, পুনর্নির্মাণের কাজ। না 2005 থেকে 16, 11 5 থেকে না, সরি আমি ভুল বললাম, 2011। আচ্ছা 2011 থেকে 2011 5ই মে, ওকে 5ই মে 2011 এটা শুরু হয়েছিল। এবং এই কাজটা শুধু কারিগরি ত্রুটি না, এখানে 2টা মামলা হয়েছে। তার পাশেই আছে বিনোদন সুপার মার্কেট, আবার তারপরে আছে আমাদের আরেকটা মার্কেট যেখানে আমাদের বিএনপির অফিস আছে, আমাদের সিটি কর্পোরেশন থেকে তারা দোকান নিয়ে অফিস করেছে, সে 2টা মামলা চলমান। আবার এর মধ্যে রাজুক আবার মামলা করেছে বিনোদন নিয়ে, অর্থাৎ মোট 3টা মামলা চলমান ছিল। 3টা মামলা থেকে আমরা একটা মামলা, শুধু রাজুক আবার মামলা করেছে বিনোদন নিয়ে, অর্থাৎ মোট 3টা মামলা চলমান ছিল। 3টা মামলা থেকে আমরা একটা মামলা শুধু নিষ্পত্তি করতে পেরেছি, 2টা মামলা এখনো চলমান। তার উপরে আমরা পাঠাগারের কাজটা শুরু করেছি। আমাদের জায়গাটা ছিল অনেক বড়, যেটাকে ডিজাইন করে নিয়ে আমরা শুরু করেছিলাম, কিন্তু আমাদের এই মামলার কারণে আমাদের এটা আবার নতুন করে করতে হয়েছে। এগুলি কারিগরি বিভিন্ন কারণে একটু, যেটা এই ডিসেম্বরে এটা শেষ হয়ে যাবে, কাজটা এখন চলমান আছে, শেষ হয়ে যাবে। আচ্ছা আরেকটা কথা বলি একটু আসে, এই চুনকা পাঠাগারটা স্পেশালি কেন তোলা হচ্ছে আমি জানি না, এটা আমার বাবার নাম দেখে এই কারণে কি, আমার কিন্তু অনেক কাজে চলমান আছে। আপনি জিমখানা লেক চলমান আছে, এখানে প্রায় মাত্র 40-45 জন হয়েছে, বিভিন্ন কাজ চলমান। আপনি 2011 সালে বলেছিলেন যে আপনি একটি আধুনিক এবং খুবই বড় পাঠাগার গড়ে তুলবেন, এটি আপনার বাবার নামে, সেটা একটি ইনসিডেন্টালি কিন্তু আপনি শেষ করতে পারেন না। আমার ফাদারের নামে তো এটা অনেক আগে দেওয়া, শেষ করতে পারেন, আমরা তো শুরু করেছি পরে। রাইট। সাখাওয়াত ভাই, আপনি, আমি মূল প্রশ্ন যেতাম, আপনি যদি বলতেন যে লেভেল প্লেইং ফিল্ড আপনি পেয়েছেন কিনা? ওটা যাই আগে আমি এইটার উত্তরটা দিই, এটার একটু বক্তব্য আছে। আজকে যে পাঠাগারটা, এই পাঠাগারটা কিন্তু নারায়ণগঞ্জে খুবই প্রয়োজনীয় একটা স্থান। এখানে ইতিপূর্বে যে পুরান পাঠাগার ছিল, এখানে বিভিন্ন অনুষ্ঠানাদি হইতো এবং পাঠাগারও ছিল। তো এটা বন্ধ হওয়ার পর থেকে
আজকে উনি বলতেছেন যে আমার যতটুকু জানি যে আরো অনেক আগের থেকে প্রায় 9 থেকে 10 বছর হয়েছে। তো মানুষ মনে করে কিন্তু অন্যটা, এই পাঠাগারটা নির্মাণটা কে করছে, কে, যে ঠিকাদারটা কে, সেই ঠিকাদার আপনারা যদি দেখেন যে প্রথম এই সিটি কর্পোরেশনকে লসে ফালানো হয়েছে এখানেই করে, যে প্রথম যে ব্যয়ে এটা নির্মাণের টেন্ডার দেওয়া হয়েছিল, এখন দেখবেন সেটার ব্যয় কোথায় যে পৌঁছেছে। এখন কতবার এই ব্যয়টা বৃদ্ধি করা হয়েছে এখানে। আপনি পয়েন্টে তুলেছেন, আপনি এই লেভেল প্লেইং ফিল্ড সম্পর্কে বলবেন খুব সংক্ষেপে 30 সেকেন্ডে যদি একটু বলেন। লেভেল প্লেইং ফিল্ডের যে বিষয়টা, কোন জায়গায় আপনি মনে হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড নাই? যে লেভেল প্লেইং ফিল্ড নাই বলতে যেমন আমার নেতাকর্মীদেরকে অনেক এখনো আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর লোকজন, তারপরে আওয়ামী লীগের বিভিন্ন ক্যাডার আমাদের নেতাকর্মীদের হুমকি ধমকি দিচ্ছে। এই পরিস্থিতি তো থাকলে ঠিক আছে, তার মানে একজন আরেকজনের হুমকি দিবে সেটা ঠিক আছে। ইসমাইল ভাই, আপনি কি মনে করেন যে আপনি লেভেল প্লেইং ফিল্ড পেয়েছেন কিনা? হ্যাঁ, এখনো নির্বাচন কমিশন তারা যে অ্যাটিটিউড, যে বিহেভিয়ার করেছে, আমার কাছে মনে হয়েছে যে লেভেল প্লেইং ফিল্ডে যেটা মনে করি আমরা, সেটা এখনো নির্বাচন। আপনার কর্মীরা ওনাকে হুমকি ধামকি দিবে কেন? আমার এরকম কর্মীই নেই, আমার এরকম কর্মীই নেই। আমরা সারাদিন হাঁটি এবং রাস্তায় মানুষের কাছে ভোট চাই। নারায়ণগঞ্জবাসী না, শুধু সারা বাংলাদেশ জানে যে আইবির কোনো বাহিনী নাই, হুমকি কোত্থেকে দিবে? যদি এরকম কেউ কে দিয়ে থাকে তাহলে সেটা কোনো তৃতীয় পক্ষ এই কাজটি করছে। ডকুমেন্টস হলো আমি সুনির্দিষ্টভাবে ওনার অভিযোগ দিয়েছি। নির্বাচন কমিশন সেটার কোনো সুরাহা করে নাই। এই পর্যন্ত 106টা বিভিন্ন জায়গার থেকে 106টা অভিযোগ পড়েছে, সেই একটারও কিন্তু সুরাহা হয় না। তারপরে এই যে উনি তো বলতেছে যে কোনো, এই যে দেখেন একটা জিডি থানা প্রথম মামলা নেওয়ার জন্য ওনার মামাতো ভাই আমার কর্মীকে মেরেছে, সেই জিডি হয়েছে সেখানে। আমি এটাতে বলতে চাই, আমি জানি না আমার অজান্তে কে কি করেছে। যদি আমার মামাতো ভাই কেন, আমার আপন ভাইও যদি কোনো রকমের কোনো কিছু করা হয়, আমি আপনার মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীকে বলতে চাই এই মুহূর্তে এক্ষুনি একদম বিধি মোতাবেক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। ওকে আইভি আপা, আপনি এই প্রশ্নটি উঠছে এখন বিভিন্ন সামাজিক গণমাধ্যমে যে সাখাওয়াত সাহেবের আয় আপনার চেয়ে কম হলো, তিনি কর দিচ্ছেন আপনার চেয়ে বেশি। নিজের ব্যর্থতা হিসেবে আপনি একাধিকবার বলেছেন যে কর আদায়ের কথা, আপনি কর কম দিচ্ছেন কেন? না, আপনি কিন্তু ভুল করছেন। এটা কিন্তু ট্যাক্স যেটা আর যেটা আপনার কি বলে দুইটা আপনি কর কম দিচ্ছেন কেন? না, আমি একটু কর কম দিচ্ছি না, একদম সরকারি বিধি মোতাবেক। আপনার কিন্তু জানতে হবে যে আমাদের যে স্যালারিটা দেওয়া হয় বা বেতনটা দেওয়া হয়, সেখানে কিন্তু যত টাকা কর আসে সেটাই কিন্তু আমার থেকে কেটে নেওয়া হয়। এখানে আমার কম বেশি দেওয়ার কিছু নাই, এটা গভর্নমেন্ট আমার থেকে কেটে নিয়ে যাচ্ছে। না, এই বিষয়ে প্রসঙ্গ আমার কোনো মন্তব্য যাব না। নারায়ণগঞ্জে যদি আপনি মেয়র নির্বাচিত হন তাহলে কি আপনি কর বাড়াবেন জনগণের জন্য? যেটি হোল্ডিং ট্যাক্স এবং যেটি কথা সাখাওয়াত ভাই অনেকবার বলেছে যে নারায়ণগঞ্জে হোল্ডিং ট্যাক্স অনেক বাড়ানো হয়েছে, অনেক হোল্ডিং ট্যাক্স বেড়েছে, যেটা না বাড়ানো চলতো। আমি মেয়র হলে এই অযৌক্তিকভাবে ট্যাক্স বৃদ্ধি করব না সেখানে। ওকে সাখাওয়াত ভাই, অনেকেই আপনাকে ডোনাল্ড ট্রাম্পের সাথে তুলনা করছেন। রাজনীতির কেন্দ্রবিন্দুতে আপনি ছিলেন না। নগর বিএনপি সাধারণ সম্পাদক এটিএম কামাল বা জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট তৌহিদুল আলম খন্দকারও নিশ্চিত করেছেন যে আপনি মহানগর বা জেলা কমিটিতে ছিলেন না, তবুও আপনার হাত ধরে ধানের শীষ জিতেও যেতে পারেন। কেমন লাগছে ভাবতে? বিষয়টা হচ্ছে এখানে যে নির্বাচন, এখানে দুইটা বিষয়, একটা হলো প্রার্থীর ইমেজ, আরেকটা হলো দলীয় যে বিষয়টা, দলীয় প্রতীকের ইমেজ, এবং দলের বর্তমান সরকার যিনি নৌকার প্রার্থী হয়েছেন তার সরকার এই বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে যেভাবে আপনার নির্যাতন, গণতন্ত্র হরণ, রাখেন শেষ করতে দেন, হরণ করেছে, সেই কারণে জনগণ কিন্তু একদম মুখিয়ে আছে তাদের জবাব দেওয়ার জন্য। আরেকটা ব্যাপার হলো নারায়ণগঞ্জের মানুষ মনে করে যে সাখাওয়াত একজন প্রতিবাদী লোক, যে কোনো অন্যায় অত্যাচারের বিরুদ্ধে নির্বাচনের ফলাফল মেনে নেবেন কিনা? ফলাফলের ব্যাপারে আমি ইতিপূর্বে বলেছি, যদি সুষ্ঠু নির্বাচন হয় যে কোনো ফলাফল হবে, যে হোক, সাবেক মেয়র সেলিনা তাইবি হোক, অ্যাডভোকেট ইসমাইল হোক, যে হোক, তার ফলাফল মানবেন কিনা? 100% মেনে নিব। এটা গেলেও মানবেন তো? অবশ্যই মানবো, অবশ্যই। শুনেন না, আমাকে কথা বলতে একটু এক সেকেন্ড। আমি গত বছর আপনার এখানে আপনার অনুষ্ঠানে একদম নির্দ্বিধায় বলেছিলাম যে
আপনার হার জিত যা হয় সেটাই মেনে নিব। এখনো আপনাকে বললাম হার জিত যা হয় মেনে নিব, কিন্তু উনি যেটা বললো যে সরকার অত্যাচার করেছে, একটু কথা বলতে হয়। দেখেন আমি লোকাল গভর্নমেন্ট নিয়ে কিন্তু কথা বলতে স্বাচ্ছন্দ্য ফিল করি, জাতীয় কথাবার্তা নিয়ে, কিন্তু 2001 সালে আওয়ামী লীগের উপরে যে নির্যাতন করা হয়েছিল সেটা কি সাখাওয়াত ভাই তখন কোথায় ছিল? আমি জাতীয় আমি নারায়ণগঞ্জের মানুষকে নিয়ে কথা বলতে চাই, লোকাল নির্বাচন নিয়ে কথা বলতে চাই। এই শহরের মানুষ আমাকে দেখেছে, তারাই সিদ্ধান্ত নেবে কি করবে। ভাই এই শহরে যে এত 5 বছরে এই যে বিএনপির লোকজন অবাধে আসলো, আমার সিটি কর্পোরেশনের কন্ট্রাক্টর মনে হয় বিএনপির বেশি। কেউ কি বলতে পারবে এই শহরে আমি বিএনপির উপরে কোনো অত্যাচার করেছি? বরং বিএনপির মানুষ হাত ধরে আমার সাথে আছে। ডক্টর সেলিনা তাইবি এবং অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, আপনাদের অনেক ধন্যবাদ। ধন্যবাদ নারায়ণগঞ্জবাসী, আপনাদের আবার দেখা হবে। কেমন মেয়র চাও?